কলঙ্ক। সুমাইয়া আক্তার বৃষ্টি। ও পরীর আব্বা রাইত তো মেলা হইয়া গেছে। আমাগো পরী দেহি এহনো ঘরে আইল না। ঘরের ফটকের সামনে দাঁড়িয়ে শিউলি কাপা গলায় এই কথাগুলো উচ্চারণ করলেন, তার চোখে এক অদ্ভুত উদ্বেগ। পুরনো একটা বাটন মোবাইল কানে চেপে ধরে লাল মিয়া অস্থির কণ্ঠে বললেন, দেহ দেহি মাইয়াডার ফোনও বন্ধ কইতাছে। শিউলি এক মুহূর্ত চুপ থেকে মাথা ঘুরিয়ে লাল মিয়ার দিকে তাকিয়ে শুধালেন, কয়টা বাজে দেহদি? লাল মিয়া মোবাইলে সময় দেখে বললেন, 1:20। শিউলির বুকটা ধক করে উঠল এ কথা শুনে। এত রাত হয়ে গেছে অথচ মেয়েটা এখনো ঘরে ফিরল না, কই আগে তো কখনো এমন হয়নি, পরি তো কখনো এত রাত করে ঘরে ফিরে না। আপনি আর ঘরে বইয়া থাইকেন না, আরেকবার বাইরের তেন একটু দেইহা আহেননি। আল্লাহ জানে আমার পরিডার কি হইল। লাল মিয়া আলনা থেকে ঘিয়ে রঙের ফতুয়াটা গায়ে দিয়ে বাইরে বেরোলেন। এই রাতের অন্ধকারে মেয়েটাকে কোথায় খুঁজবেন তা ভেবেই দিশ পাচ্ছেন না উনি। মনটাও কেমন কু গাইছে, বড় কোনো বিপদ আপদ হলো না তো আবার। এসব ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডের দিকে পা চালালেন লাল মিয়া। গভীর রাত হওয়ার সুবাদে ভ্যানে চড়ে যাওয়ার সুযোগও নেই, পায়ে হেঁটে যাওয়াটাই একমাত্র উপায়। তাই উনি কিছু না ভেবে আশেপাশে তাকাতে তাকাতে দ্রুত পায়ে হেঁটে চললেন। হাতে রয়েছে লুণ্ঠন। মিনিট 30-এর মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলেন। অন্য সময় এখানে আসতে সময় লাগে মিনিট 50-এর মতো, অথচ আজ 30 মিনিটের মধ্যেই চলে এসেছেন। লাল মিয়া কাউন্টারের কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই, থাকার কথাও না। এই গ্রামে রাত 10টার পর কোনো বাস প্রবেশ করে না, তাই কাউন্টারে থাকা লোকগুলো এই সময়ের মধ্যে বাড়ি ফিরে যায়। এসব জানা সত্ত্বেও লাল মিয়া বড় আশা নিয়ে এখানে এসেছিলেন যদি বাস দেরি করে, কিন্তু উনি হতাশ হলেন। চোখের কোণে অশ্রু জমতে লাগলো, কিন্তু উনি তা ঝরতে দিলেন না। গভীর শ্বাস টেনে নিজেকে সামলে আশেপাশে তাকালেন। দেখলেন টঙের দোকানে একটুখানি আলো জ্বলছে, কিন্তু শাটার নামানো, হয়তো ভেতরে কেউ আছে। এই ভেবে তিনি দোকানের সামনে গিয়ে হাত দিয়ে খটখট শব্দ করলেন। প্রথমবার ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তিনি একটু দেরি করে আবারও শব্দ করলেন, কিন্তু এবারও কোনো প্রত্যুত্তর আসল না। কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় শুধালেন, ভেতরে কেউ আছেন? এবার তার স্বরে কম্পন স্পষ্ট, হাতও মৃদু বেগে কাঁপছে। দোকানের ভেতর 15 বছর বয়সী এক ছেলে ছিল, নাম তার টুটুল। টুটুল রাত হলে এই দোকানে এসে ঘুমায়। মূলত দোকানের মালিক দয়া করে রাতে থাকার জায়গা দিয়েছে টুটুলকে। ছেলেটি এতিম, কোনো বাড়ি ঘর নেই, কখনোই যে ছিল না এমন নয়। একসময় ভালোই জায়গা জমি ছিল ওদের, কিন্তু বাপ মা মারা যাওয়ার পর কাকারা মিলে সব লুট করে নিয়েছে। সেই থেকে পথে ঘাটে ঘুমতো ছেলেটা। একদিন এই দোকানের মালিক বাড়ি ফেরার পথে দেখতে পায় টুটুলকে। ছেলেটার জন্য বড্ড মায়া হয়, নিয়ে আসেন দোকানে, আর বলেন এখন থেকে টুটুল রাতে এখানেই ঘুমোবে। এতে করে ছেলেটা থাকার জায়গাও পেল, আবার দোকানের পাহারাদারিও হলো। টুটুল প্রথমবারই শব্দ পেয়েছে, কিন্তু চোর ডাকাতের ভয়ে চুপটি করেছিল। যখন লাল মিয়ার গলার স্বর শুনতে পেল তখন কেন যেন মনে হলো লোকটা বিপদে পড়েছে। তাই গলার স্বর উঁচু করে শুধালো, কে? আমি লাল মিয়া, এই গেরামেই থাহি। বড় বিপদে পইরা আপনারে বিরক্ত করছি। টুটুল চিনতে পারল লাল মিয়াকে। উনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, গ্রামের কম বেশি সবাই চিনে তাকে। বড্ড ভালো মেয়েটা, শান্ত শিষ্ট মিষ্টভাষী। টুটুল দোকানের সাইড দরজা খুলে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, চাচা আপনি এত রাইতে এনে কি করেন? আমার মাইয়ার আউনের কথা আছিল আইজকা, বাসে উইঠা আমারে কলও দিছিল, তোয় মাইয়াডা এহনো বাড়ি ফিরে নেই। আইজকা কি বাস নষ্ট হইয়া গেছে? কটার বাস? 8টার। 8টার বাস তো আইজকা ঠিক টাইমেই আইছে, কোনো বাসই নষ্ট হয় নাই আইজকা। টুটুল নিশ্চিত কণ্ঠে বলল। এ কথা শুনে লাল মিয়ার মনে অজানা এক আতঙ্ক ঢুকে গেল। উনার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। অদৃশ্য এক শঙ্কা তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তা দেখে টুটুল বলল, চিন্তা কইরেন না চাচা, পরি আপা হয়তো বাসের তেন নাইমা গেছে, কাইলকা সকালে আইব দেইহেন আপনি। লাল মিয়া দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনার মনে হলো উনার শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। উনি ধপ করে দোকানের সামনে থাকা বেঞ্চে বসে পড়লেন। টুটুল তা দেখে দ্রুত দোকান থেকে স্টিলের মগে করে এক মগ পানি এনে সেটা লাল মিয়ার সামনে ধরল। লাল মিয়া একবার পানির দিকে তাকিয়ে বললেন, আমার গলা দিয়া পানি নামবো না রে বাজান, খান চাচা ভালা লাগবো। লাল মিয়া পানির গ্লাস ধরলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে টুটুল গ্লাসটি আবার দোকানের ভেতরে রেখে আসলো। কিছুক্ষণ চুপচাপ লাল মিয়ার পাশে বসে থেকে জিজ্ঞেস করল, চাচা বাড়ি যাইবেন না? যাইতে মন চাইতাছে না, যদি আমার পরি আহে। এত রাইতে পরি একলা বাড়ি যাইব কেমনে? পরি আপা এই রাইতে আইব না চাচা, আইলেও আপা একাই যাইতে পারবো, সব সময় তো একাই যায়। আপনি বাড়ি ফিররা যান, চাচি চিন্তা করব।
লাল মিয়া শুনলেন না টুটুলের কথা। চুপচাপ সারা রাত এখানেই বসে থাকার ব্রত গ্রহণ করলেন এই আশাতেই যে উনার মেয়ে ফিরবে আর উনি তাকে নিয়ে বাড়ি ফিরে যাবেন। অপরদিকে মেয়ের পাশাপাশি স্বামীর অপেক্ষায় শিউলির পাগলপ্রায় অবস্থা। কি করবেন ভেবে না পেয়ে পাশের বাড়ির সাদের মাকে ডেকে তুললেন। এত রাতে শিউলির গলার স্বর পেয়ে ধরফরিয়ে উঠলেন সাদের মা। এত রাতে হঠাৎ শিউলি উনাকে কেন ডাকছেন? কোনো বিপদ হলো না তো আবার? শুনেছিলেন পরীর বাবার বর্ষর অসুখ বেঁধেছে। উনারই আবার কিছু হয়ে যায়নি তো? এই ভয়ে সাদের মা আমেনা বেগম কাঠের দরজার খিল খুলে ঘরের বাইরে বেরিয়ে এলেন। শিউলির পানে তাকিয়ে দেখলেন চোখ জোড়া তার ছলছল করছে। তা দেখে উনি উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন, কি হইছে পরীর মা? তুমি এত রাইতে আমারে ডাকলা যে? ভাইজান ঠিক আছে তো? আমার পরীডার আউনের কথা আছিল, তো এহনো আহে নাই। পরীরে খুঁজতে পরীর বাপে বাস স্ট্যান্ড গেছে মেলাক্ষণ আগে। এখন তেনারও আউনের কোনো খবর নাই। আমার মেলা ডর করতাছে বুবু। তুমি চিন্তা কইরো না, দুয়ারে একটু বহ, আমি সাদরে ডাইকা তুলতাছি। ওয়ে যাইয়া বাস স্ট্যান্ডের তেন একটু ঘুইরা আহুক। বলে বারান্দার ঘরে চলে যান আমেনা। উনার ছেলে সাদ সেখানেই ঘুমোয় রাতে। আমেনা সাদকে ডাকতে যেতেই শিউলি দুয়ার ধারে বসে মাথায় হাত রাখেন। বিড়বিড় করে বিলাপ করে বলতে থাকেন, আল্লাহ তুমি আমার মাইয়া আর স্বামীরে সুস্থ মতো বাড়ি ফিরায় দেও। হেরা ফিরা আইলে আমি 2 রাকাত নফল নামাজ পড়মু। আমেনা সাদকে ডাকতে গিয়ে দেখেন সাদ কাঁথা মুড়ো দিয়ে ঘুমোচ্ছে। আমেনা সাদের মুখের উপর থেকে কাঁথা সরিয়ে কিছুটা উচ্চস্বরে সাদের নাম ধরে ডাকতে থাকেন। অনেকক্ষণ যাবৎ ডাকার পরও সাদের ঘুম ভাঙ্গল না। একবার কেবল হুম উচ্চারণ করে আবার ঘুমের অতুল সাগরে হারিয়ে গেল। বড্ড ঘুম পাগল ছেলেটা। সাদকে ডেকে উঠাতে না পেরে আমেনা এবার হাত দিয়ে মৃদু বেগে ধাক্কা দিতে লাগলেন সাদকে। এতে একসময় সাদের ঘুম হালকা হয়ে আসে। চোখ বন্ধ থাকলেও কান জাগ্রত হয়ে উঠে। আমেনা তা বুঝতে পেরে বললেন, সাদ উঠো আব্বা। ওই বাড়ির পরী আর পরীর আব্বার কোনো খুঁজ নাই। ওগরে একটু খুইজা দেখ না আব্বা। পরী আর পরীর আব্বার কোনো খুঁজ নাই। এই একটা বাক্যই যথেষ্ট ছিল সাদের চোখ থেকে ঘুমের দস্যি বাহিনীকে তাড়ানোর জন্য। সাদ ধরফরিয়ে উঠে বসে সময় অপচয় না করে চিন্তিত স্বরে আমেনাকে জিজ্ঞেস করে, কি বললা আম্মা? পরীর কি হইছে? জানি না রে বাপ। পরীর নাকি আইজকা আউনের কথা আছিল, তোয়ে ও এহনো আহে নাই। ওরে খুঁজতে ওর আব্বা নাকি বাস স্ট্যান্ডে গেছে, হেও আর আহে নাই। সাদ কিছু বলল না। শরীরের উপর থেকে এক ঝটকায় কাঁথা সরিয়ে আলনা থেকে কালো রঙের টি শার্ট পরতে পরতে বারান্দার ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখল শিউলি মাথায় হাত দিয়ে বসে আছেন। তা দেখে বাড়ির উঠোন পেরিয়ে সড়কের দিকে যেতে যেতে বলল, আপনি চিন্তা করবেন না চাচি, আমি দেখছি কি করা যায়। সাদ হাত টর্চের আলোর সাহায্যে কাঁচা সড়ক দিয়ে একা একা দ্রুত গতিতে হেঁটে চলেছে। বাইরে দিয়ে সাদকে অনেক বেশি শান্ত দেখালেও একমাত্র সাদ এবং উপরওয়ালা জানেন সাদের ভেতরে ভেতরে ঠিক কতটা ঝড়ো বইছে। চলতে চলতে একসময় সাদ বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। সেখানে গিয়ে চারপাশে একটু চোখ বুলাতেই লাল মিয়া নজরে এলেন। সাথে টুটুলেরও দেখা মিলল। সাদ লাল মিয়ার দিকে এগিয়ে গিয়ে উনার পাশে বসে মাটির দিকে তাকিয়ে বলল, চাচা বাড়ি যাবেন না? চাচি চিন্তা করছেন, আমার পরী আহুক, বাপ বেটি একসাথে বাড়ি ফিরমু। সাদ লাল মিয়ার স্বরের কম্পন স্পষ্ট বুঝতে পারল। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালো উনার দিকে। দেখল গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে উনার। এক পিতা তার কন্যার চিন্তায় চোখ থেকে পানি ঝরাচ্ছেন। কি নিদারুণ চিত্র! দেখতে দেখতে কেটে গেল ভয়ঙ্কর এই রাত। অথচ পরী ফিরল না। লাল মিয়ার সাথে সাথে সাদের মনেও ভীষণ পীড়ন হচ্ছে। কিন্তু এ কথা সাদ বুঝাবে কাকে? যার সাথে কোনো প্রকার সম্পর্কের বন্ধন নেই তার জন্য সাদের পীড়া হচ্ছে। এ কথা কেউ মানবে? হাসবে না বুঝি? আচ্ছা প্রতিবেশীর জন্য কি প্রতিবেশী কাঁদতে পারে না? সাদ কি পরীর প্রতিবেশী হওয়ার সুবাদে একটু দুঃখ প্রকাশ করবে? কিন্তু এতে করে যদি সবাই সবটা বুঝে যায়? যদি বুঝে যায় পরীর জন্য সাদের মনে বিরাট এক জায়গা ফাঁকা? ফজরের আজানের শব্দ কানে ভেসে আসছে। শিউলি এবার সাদদের বাড়ির দুয়ার ধার থেকে উঠে দাঁড়ালেন। আমেনাও শিউলির সাথে বসেছিলেন। ছেলেটা সেই যে গেল আর ফিরল না। আমেনার মনেও ভয়ের বাসা বেঁধেছে। ছেলেটার আবার কোনো বিপদ আপদ হয়নি তো? বাস স্ট্যান্ড যাওয়ার পথে বিরাট এক বটগাছের দেখা মিলে। লোকমুখে শোনা গাছটায় নাকি ভয়ানক এক শাকচুন্নির বাস, যার নজর অবিবাহিত সুদর্শন পুরুষদের উপর। সেই শাকচুন্নিটাই আবার সাদকে কিছু করে বসে নিত। এসব আজগুবি চিন্তা ভাবনা আমেনার মাথায় সেই রাত হতে ঘুরপাক খাচ্ছে। আফা আমি ঘরে যাইয়া নামাজটা পইরা নেই। যাও আমিও এখন নামাজ পড়তে যামু। শিউলি আর কিছু বললেন না। চুপচাপ হেঁটে বাড়ি ফিরে গেলেন। সুন্দর করে করে সময় নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে মোনাজাত ধরে হুহু করে কেঁদে উঠলেন।
ভেতরে জমা হয়ে থাকা সকল দুঃখ অভিযোগ সৃষ্টিকর্তার সামনে পেশ করলেন। যদিও তিনি অন্তর্যামী, উনাকে কিছু বলতে হয় না, সবটাই উনি জানেন। তবুও শিউলি একের পর এক বলে যাচ্ছেন। এমন করে নিজেকে কিছুটা হালকা মনে হচ্ছে উনার কাছে। আজান শেষ হলে সাদ পাশে বসে থাকা লাল মিয়ার দিকে তাকায়। পুরোটা রাত পেরিয়ে গেল অথচ লোকটা এক মুহূর্তের জন্যও দু চোখের পাতা এক করেননি। একটু পরপর পরীর নম্বরে ডায়াল করে গেছেন, এই আশাতেই যে একবার হলেও পরীর ফোনে রিং ঢুকবে, আর উনি পরীর সাথে কথা বলে নিশ্চিত হবেন পরী ঠিক আছে। কিন্তু আল্লাহ তায়ালা উনার মনের কথা শুনলেন না। পরীর মোবাইলে একবারও রিং বাজেনি। আর না পরী ফোন তুলে বলেছে আমি ভালো আছি আব্বা, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান। এই মুহূর্তে সাদের অনেক ইচ্ছে করছে একটা বিড়ি ধরাতে, কিন্তু পারছে না, কারণ মুরব্বিদের সামনে বিড়ি ধরানো অভদ্রদের কাজ। রাতে সাদ বেশ কয়েকজন বন্ধুকে কল দিয়ে আশপাশটা একটু খুঁজে দেখতে বলেছে। পরীকে খুঁজে পেলে যেন তৎক্ষণাৎ সাদকে জানানো হয় সেটাও বলে দিয়েছিল। যদিও সাদ মনে মনে চাইছিল পরীকে যেন না পাওয়া যায়। পরী যেন সকালে বাড়ি ফিরে বলে বাস মিস হয়ে গিয়েছিল। এখনো কেউ কল করেনি মানে পরীকে পাওয়া যায়নি। রব হয়তো সাদের কথাটা শুনবেন, এ ভেবে এত সব চিন্তার মাঝেও সাদের মনে কিছুটা শান্তি শান্তি লাগছে। কিন্তু সাদের এই শান্তি বেশিক্ষণ টিকল না। মিনিট 30 পর যখনই সাদ লাল মিয়াকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলতে যাচ্ছিল ঠিক তখনই সাদের ফোনটা বেজে ওঠে। অজানা এক ভয়ে ধক করে উঠে সাদের মনটা। তবুও সাদ ধীর হাতে মোবাইল ফোন চোখের সামনে নিয়ে দেখে কে কল করেছে। রাজু, নামটা স্পষ্ট ভেসে উঠে সাদের চোখের সামনে। কাল রাতে তো রাজুকেও কল দিয়ে পরীকে খোঁজার কথা বলেছিল সাদ। তবে কি রাজু পরীর খোঁজ পেয়ে গেল? সাদ কিছু ভাবতে চাইছে না এই মুহূর্তে, কারণ সাদের নিজের রবের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। এ ভেবেই সাদ কল রিসিভ করে ফোন কানে ধরল। হ্যালো বলতেই ওপাশ হতে রাজুর বিচলিত কণ্ঠস্বর ভেসে এলো। সাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে, পরীরে তো পাওয়া গেছে। সাদের শ্বাস প্রশ্বাসের হার বেড়ে গেছে রাজুর কথা শুনে। পরীকে পাওয়া গেছে, এটা তো ভালো খবর। সর্বনাশের কি আছে? এই রাজুটাও না সবসময় সাদকে বিনা কারণে ভয় দেখায়। সাদ এবার গম্ভীর কণ্ঠে জবাব দিল, কথা বলার আদব কায়দা ভুলে গেছিস? পরীকে পাওয়া গেছে, এটা তো ভালো কথা। সর্বনাশের কি আছে এখানে? পরীকে পাওয়া গেছে এই কথা লাল মিয়া পাশ থেকে শুনলেন। উনার অশ্রুসিক্ত চোখ চকচক করে উঠল পরীকে খুঁজে পাওয়া গেছে শুনে। উনি প্রবল আগ্রহের সহিত সাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ও বাজান, আমার পরী মারে পাওয়া গেছে? ওয়ে কই আছে জিগাও না একটু, আমার যে মেলা চিন্তা হইতাছে। অপরদিকে লাল মিয়ার কথার সাথে সাথে ফোনের ওপার থেকে আরো দুটো বাক্য ভেসে এলো সাদের কানে। পরীরে ধর্ষণ করা হইছে ভাই, তাড়াতাড়ি পুরা বাড়ির পিছনের সাইডে আহেন। বলেই রাজু কল কেটে দেয়। রাজু কল কেটে দেওয়ার পরেও অনেকক্ষণ যাবৎ সাদ ফোনটি কানে ধরে রাখে। মস্তিষ্ক কেমন শূন্য হয়ে পড়েছে, দেহটাও অসাড় হয়ে আসছে মনে হচ্ছে। এ কি কথা শুনাল রাজু? পাশ থেকে লাল মিয়া পুনরায় সাদকে বলল, ও বাজান, আমার পরী কই আছে কও না। সাদ লাল মিয়ার পানে তাকালো। লাল মিয়াকে কি জবাব দিবে তাই সাদের মাথায় খেলছে না। ভেতরটা কেমন হাহাকার করছে। কই আগে তো কখনো এমন লাগেনি সাদের। সাদকে এবারও চুপ থাকতে দেখে লাল মিয়ার মনের ভয় বৃদ্ধি পেল। চকচক করে উঠা চোখ জোড়া পুনরায় অশ্রুসিক্ত হয়ে উঠল। উনি সাদের কাঁধে হাত রেখে সেই অশ্রুসিক্ত চোখ নিয়ে সাদের পানে তাকালেন। সাদ গভীর এক প্রশ্বাস নিয়ে ফুসফুসের ভেতরে হাওয়া ভরে বলল, চলেন চাচা, দেখে আসি পরীর খোঁজ পাই কিনা। লাল মিয়া প্রত্যুত্তরে কিছু বললেন না, চুপচাপ উঠে দাঁড়ালেন। উনার কেন জানি মনে হচ্ছে সাদ পরীর খোঁজ পেয়েছে, কিন্তু বলতে চাইছে না। যত পুরো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে ততই সাদের ভেতরটায় অসহনীয় পীড়া অনুভূত হচ্ছে, চিনচিনে ব্যথা করছে। মনে হচ্ছে এই ব্যথা সইতে না পেরে এখনই সাদ মরে যাবে, হারিয়ে যাবে কালের গহীনে। সাদ নিজের মনে বিড়বিড় করে বলল, পরী, আমার যে তোর জন্য এত কষ্ট হচ্ছে তা কি তুই কোনো দিন জানতে পারবি? বুঝতে পারবি আমায়? পুরো বাড়ির সামনে এসে দাঁড়াতেই লাল মিয়া একবার সেদিকটায় তাকিয়ে সাদকে জিজ্ঞেস করলেন, আমরা এনে আইছি কেন বাজান? আমি কিচ্ছু জানি না চাচা, চলেন একটু ভেতরটা দেখে আসি, অসহায় স্বরে বলল সাদ। লাল মিয়ার মনের ভয়েরা ক্রমাগত বাড়তে থাকল। তবুও নিজেকে সামলিয়ে সাদের পিছু পিছু ভেতরের দিকে পা বাড়ালেন। বাড়ির সামনের আঙ্গিনা পেরিয়ে পেছনের দিকে যেতে নিলেই এলাকার রাজু ও সোহাগের সাথে দেখা। রাজু সাদকে আসতে দেখে দ্রুত পা চালিয়ে সাদের দিকে এগিয়ে গেল। আহত স্বরে হাতের ইশারায় কিছু একটা দেখিয়ে বলল, ভাই ওয়ে। সাদ ও লাল মিয়া রাজুর ইশারা অনুযায়ী সেদিকটায় তাকাতেই দেখতে পেল ওড়না দিয়ে একটা মানুষকে ঢেকে রাখা হয়েছে। পুরোপুরি ঢাকতে পারেনি, পায়ের পাতা দেখা যাচ্ছে, দু পায়ের নুপুরও স্পষ্ট। এই ওড়না এবং নুপুরের সঙ্গে অত্যন্ত পরিচিত সাদ। লাল মিয়ারও বোধ হয় পরিচিত।
তাই তো, পরিমা আমার, বলেই দৌড় লাগালেন ওড়নায় ঢেকে রাখা মানুষটার দিকে। মাথার ধারে বসে মাথা থেকে পা অবধি একবার তাকালেন। মাথার নিচ দিয়ে রক্ত দেখা যাচ্ছে, একদম তাজা রক্ত। দেখেই বোঝা যাচ্ছে একটু আগে মাথা ফাটিয়ে এই রক্ত বের করা হয়েছে। লাল মিয়া মনে মনে বারবার রবের নিকট সাহায্য চাইলেন। এই মেয়েটা যেন পরি না হয় তার প্রার্থনা করলেন। এতক্ষণে সাধু চলে এলো এখানটায়। ভাবশূন্য হয়ে এক হাঁটু গেড়ে মাথার ধারে বসে মাথার উপর থেকে ওড়নাটা সরিয়ে দিল। অতঃপর দুজনেরই সব আশা পানিতে মিলিয়ে গেল। সাদ তাল সামলাতে না পেরে সেখানেই বসে পড়ল। লাল মিয়া কেবল নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইলেন পরীর মুখের দিকে। হয়তো বিশ্বাস হচ্ছে না উনার। উনি হয়তো ভাবছেন এটা নিছক এক দুঃস্বপ্ন। সাদ একবার আকাশপানে তাকিয়ে এক বুক হাওয়া ভরে আবার পরীর দেহপানে তাকালো। পুরো দেহ কেবলমাত্র একটি পাতলা সুতি ওড়না দ্বারা আবৃত। মাথার নিচ দিয়ে রক্ত দেখা যাচ্ছে। ঠোঁটের কোণে কামড়ের দাগ স্পষ্ট। মুখমণ্ডল জায়গায় জায়গায় কালচে দাগ হয়ে আছে। সাদ পরীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। আমার মাইয়াডা কি মইরা গেছে বাজান? ওই কথা কয় না কেন? লাল মিয়ার কথায় রাজু ও সোহাগ লাল মিয়ার দিকে তাকালেও সাদ লাল মিয়ার চোখে চোখ রাখার সাহস পেল না। তবে প্রত্যুত্তরে বলল, পরীর কিছু হয়নি চাচা। পরী একদম ভালো আছে। ভাই পরী বাইচা আছে নাকি একবার দেখা উচিত। ওরে এই অবস্থায় দেইখা আমাদের সাহস হয় নাই চেক করার। রাজু বলল। সাদ সেকেন্ড বিশেক চুপ থেকে ডান হাতের তর্জনী আঙ্গুল নিয়ে পরীর নাকের কাছাকাছি রাখল। শ্বাস চলছে কিন্তু অনেক ধীর গতিতে। পরীর নাকের কাছ থেকে হাত সরিয়ে আশেপাশে তাকিয়ে পরীর কাপড় খোঁজার চেষ্টা করল। দেখল দূরে হালকা গোলাপি রঙের সুতি জামাটা পরে আছে। ওটার অবস্থাও তো একটা ভালো নয়। পরিয়ে লাভ নেই কোনো। সোহাগ অটোর ব্যবস্থা কর দ্রুত। আর রাজু তুই তাড়াতাড়ি বড় কাপড় বা বিছনার চাদর নিয়ে আয়। সাদের কথায় সোহাগ ও রাজু কোনো প্রকার দেরি না করেই ছুটল অটো ও কাপড়ের ব্যবস্থা করতে। মিনিট 10 মধ্যে ফিরেও এলো। রাজু নিয়ে এল বিছানার চাদর। সাদ সেই চাদরে পরীকে মুড়িয়ে কোলে তুলে নিল। ভ্যানের মধ্যে শুইয়ে দিয়ে একপাশে নিজে বসে অপর পাশে লাল মিয়াকে বসার জায়গা করে দিল। ভ্যান ছাড়ার আগে সাদ রাজু ও সোহাগকে উদ্দেশ্য করে বলে গেল, আপাতত কাউকে কিছু জানানোর দরকার নেই। রাজু ও সোহাগ একে অপরের দিকে তাকিয়ে উপর নিচে হ্যাঁ বোধক মাথা নাড়ালে সাদ ভ্যান চালককে ভ্যান চালানোর জন্য নির্দেশ দিল। সকাল 8:17। গ্রামের সরকারি হাসপাতালের বাইরে বসে আছে সাদ। হাতে জ্বলন্ত সিগারেট। আজ কেন যেন এই সিগারেটও সাদের ভেতরটাকে শান্ত করতে পারছে না। সিগারেটে আরেক টান দিতে গেলেই লাল মিয়া দৌড়ে আসেন। লাল মিয়াকে দেখে সাদ দ্রুত হাত থেকে সিগারেটটি ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ডাক্তার কি বলছে চাচা? কি যে কইল কিছুই বুঝলাম না। তো এইটা বুঝলাম মেলা রক্ত লাগবো। আমি দিতে চাইছিলাম। হেরা কইল আমার রক্তের লগে নাকি পরিমায়ের রক্ত মিলে না। তুমি কিছু একটা করো বাজান। আমার মাইয়াডারে বাঁচাইয়া নেও। লাল মিয়া উত্তেজিত হয়ে বললেন। চলেন দেখছি। বলে হাসপাতালের ভেতরে গেল সাদ। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই ডাক্তারের সাথে দেখা সাদের। সাদ ডাক্তারের পথের সামনে দাঁড়িয়ে শীতল কণ্ঠে শুধাল, পরীর কি অবস্থা ডাক্তার? আপনি পরীর কে হন? ডাক্তারের পাল্টা প্রশ্নে সাদ নিষ্প্রাণ হেসে মনে মনে আওড়ালো, পাগল প্রেমিক। কিন্তু মুখ ফুটে বলল, প্রতিবেশী। ডাক্তার কিছুক্ষণ সাদের মুখপানে তাকিয়ে রইল। সাদের মুখে ভয় ও চিন্তার ছাপ স্পষ্ট। সাদকে দেখে মনে হচ্ছে পরী সাদের প্রতিবেশী নয়, অনেক কাছের কেউ। দেখুন রোগীর অনেক বেশি ইন্টারনাল ড্যামেজ হয়েছে। ব্লাড থামছে না। তার উপর মাথায় আঘাত। এই গ্রামের হাসপাতাল কেমন তা আশা করছি আপনার জানা আছে। এখানে অ্যাডভান্স কোনো প্রযুক্তি নেই। ভালো হবে পরীকে শহরের কোনো একটা হসপিটালে নিয়ে যান। আপাতত এই মুহূর্তে দ্রুত ওর রক্তের প্রয়োজন। আর হ্যাঁ, আপনারা কি পুলিশে জানিয়েছেন? না। কি বলছেন, এখনো পুলিশে জানাননি? এত বড় দুর্ঘটনার শিকার হলো মেয়েটা, অথচ এর বিচার পাবে না? পরী আর আমার রক্তের গ্রুপ একই। ও নেগেটিভ। ডাক্তার বুঝলেন সাদ ডাক্তারের কথাটি এড়িয়ে গেছে। সেজন্য আর তা নিয়ে প্রশ্ন করে সময় নষ্ট করতে চাইলেন না। আপাতত পরীর রক্তের প্রয়োজন। পুলিশের ব্যাপারটা না হয় পরে দেখা যাবে। তাই তিনি বললেন, তারপরও মিলিয়ে দেখতে হবে। আপনি আমার সাথে আসুন। গ্রামেরই এক ছেলে এই হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করত। হাসপাতাল থেকে পরীর সম্বন্ধে সবটা জানতে পেরে তার কোনো এক বন্ধুকে ফোন করে বলেছিল সবটা। আর সেই থেকেই পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে পরীর ধর্ষণ হওয়ার ঘটনা। কেউ কেউ বলছেন পরী মেয়েটা বড্ড ভালো ছিল, তো কেউ কেউ বলছেন দোষ পরীর মধ্যেই ছিল, মেয়েদের ঘরের বাইরে পাঠালে নষ্ট হবেই। শিউলি বাড়ির ফটকের ধারে বসে লাল মিয়াও পরীর জন্য অপেক্ষা করছিলেন। চোখ থেকে উনার ফোঁটা ফোঁটা অশ্রু ঝরছিল মেয়ের চিন্তায়। সে সময় কোত্থেকে যেন পারভিন বেগম সহ গ্রামের অন্যান্য মহিলারা এসে শিউলির সামনে দাঁড়ালেন।
পারভিন বেগমের বড্ড মায়া হলো শিউলির জন্য। উনি কিভাবে শিউলিকে সবটা জানাবেন তা বুঝতে পারছিলেন না। কিন্তু তাদের মধ্য থেকে আরিফা বললেন, তোমার তো কপাল পুরল গো বেডি। তোমার মাইয়া তোমার মানিজ্জত সব শেষ কইরা দিল। শিউলি বেগম বুঝলেন না আরিফার বলা কথার কারণ। এছাড়া হঠাৎ সবাই মিলে উনার বাড়ির সামনেই বাকি করছেন। পারভিন বেগম বিরক্ত হলেন আরিফার কথায়। এই সময় কেউ এমন কথা বলে? পারভিন শিউলির পাশে বসে উনার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বললেন, নিজেরে শক্ত করো বুবু। তোমার মেলা সাহস জমাইয়া রাখা লাগবো পরীর লাইগ্গা। যা শুনবার যাইতাছ তার লাইগ্গা। শিউলি কারোর কোনো কথার অর্থ ধরতে না পেরে কেবল চুপচাপ সবার মুখপানে তাকিয়ে রইলেন। পরীর চিন্তায় এতটাই বেহাল অবস্থা উনার যে উনি মুখ ফুটে প্রশ্ন করার কথাও ভুলে গেছেন। শিউলিকে এরকম চুপ থাকতে দেখে সবাই একবার নিজেদের পানে তাকিয়ে কিছু একটা বোঝাপড়া করে নিলেন। অতঃপর শিউলির অপর পাশে ও বাড়ির অর্কের মা বসে বললেন, বুবু পরীর খবর পাইছ? আমাগোর পরীর যে সব শেষ। অর্কের মায়ের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরিফা ফট করে বললেন, এত ঘুরাইয়া পেঁচাইয়া না কইয়া সোজা কইয়া দেও পরীর ধর্ষণ হইছে এখন হাসপাতালে। তারপর শিউলিকে উদ্দেশ্য করে বললেন, তোমার মাইয়া ধর্ষণ হইছে শিউলি। তোমার মাইয়ার শরীরে কলঙ্কের দাগ লাগছে। পারভিন আরিফাকে ধমকে উঠলেন। বললেন, আরিফা বুবু কেমনে কথা কওয়া লাগে তা কি কোনো দিনও শিখবা না তুমি? আরিফা মুখ ভেঙচি মেরে শিউলির দিকে তাকালে দেখতে পায় শিউলির চোখ জোড়া বড় বড় হয়ে এসেছে। শিউলি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। দেখে মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনার। আরিফার ধারণা ঠিক কিনা তা জানতে যেই না প্রশ্ন করবেন শিউলিকে ঠিক সেই মুহূর্তে শিউলি, আল্লা গো বলে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠেন। শিউলির চিৎকারে আমেনা রান্না ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। এসে দেখেন পরীদের বাড়ির ফটকের ধারে পাড়ার মহিলাদের সমাগম। হঠাৎ সবাই ও বাড়িতে কেন তা জানতে উনি রান্নাঘরে ফিরে গিয়ে চুলার আঁচ নিভিয়ে পরীদের বাড়িতে যান। গিয়ে দেখেন পরীর মা শিউলি মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে যাচ্ছেন। আর বাকিরা উনাকে সামলানোর চেষ্টা চালাচ্ছেন। আমেনা দ্রুত যান শিউলির ধারে। শিউলিকে সামলানোর চেষ্টা করতে করতে বলেন, কি হইছে তোমার? তুমি এমন করতাছ কেন? উঠো মাটির তেন। বুবু বুবু আমার পরী। আমার পরী ভালা নাই বুবু। আমার পরী হাসপাতালের বিছনায় পইরা আছে। ও বুবু আমার পরীর লগে কেন এমন হইল? কও না বুবু। বলে একনাগারে বিলাপ করে কেঁদে যাচ্ছেন শিউলি। সঙ্গে মাটিতে থাপড়িয়ে যাচ্ছেন। আমেনা ভীত হলেন শিউলির কথায়। পরীর কি হয়েছে? পরী কেন হাসপাতালে? এসব কথা আমেনার মনে প্রশ্ন জাগছিল। সেসব প্রশ্নের উত্তর জানতেই আমেনা প্রশ্ন করলেন, পরীর কি হইছে বুবু? আমার পরী। বলে এবার হিচকি তুলে আরো জোরে কান্না করে দিলেন শিউলি। সময় সময়ের গতিতেই চলল। পরীকে ঢাকার এক হসপিটালে শিফট করা হয়েছে। অবস্থা বেগতিক। বাঁচবে কিনা শঙ্কা রয়েছে। শিউলিকেও এখানে আনা হয়েছে। হাসপাতাল এখন থমথমে। রাত প্রায় 2টো বাজে। সন্ধ্যায় পুলিশকে জানিয়েছিল সাদ। ওরা এসে জিজ্ঞাসাবাদ করে গেছে। আর বলে গেছে পরীর জ্ঞান ফিরলে যেন দ্রুত উনাদের খবর দেওয়া হয়। সাদ এই মুহূর্তে পরীর ক্যাবিনের বেকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সমগ্র আকাশ থেকে আছে নিঃস্বকালো অন্ধকারে। সঙ্গে সাদের মনও এই কালো আধারির মাঝে নিমজ্জিত হয়ে আছে। কালবৈশাখীর তাণ্ডব চলছে সেই কালো আধারির খেলার মাঝে। হাতের সিগারেটটা একদম ছোট হয়ে এসেছে। সেটা এক সাইডে ফেলে পা দিয়ে পিষে আরেকটা সিগারেট ধরালো সাদ। সেই সিগারেটের ধোঁয়ায় বুক ভরে নাক মুখ দিয়ে ধীরগতিতে বের করে বিড়বিড় করে বলল, ভালোবাসার প্রথম অনুভূতি তুই। আমার ভালোবাসার মানুষ তুই। আমার কাছে ভালোবাসা শব্দের অর্থই হলো পরী। আমি সেই ভালোবাসার কসম কেটে বলছি তোর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি নিজ হাতে মৃত্যু দিব। দ্বিতীয় সিগারেট শেষ করে সাদ ক্যাবিনে ঢুকল। পরীকে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। পিশাচগুলো খুবলে খেয়েছে মেয়েটাকে। যতবারই পরীর দিকে চোখ যায় ততবারই বুকের ভেতরে চিনচিনে ব্যথা শুরু হয়। ভেতর থেকে ক্রন্দন শ্বাস বেরিয়ে আসতে চায়। পরীর মাথার যে পাশে শিউলি বেগম বসে ঝিমোচ্ছিলেন সাদ গিয়ে তার অপর পাশে বসে আস্তে করে হাত এগিয়ে নেয় পরীর মাথার ধারে। শীতল হাতের সাহায্যে চুলে বিলি কেটে দিতে থাকে ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরীর শুকনো মুখের দিকে। রাত কেটে সকাল হলো। চারদিক আলোকিত হলো। সারা রাত না ঘুমানোর ফলে সাদের মাথাটা বড্ড ধরে আছে। একটু চা খেলে বোধ হয় ভালো লাগবে। এই ভেবেই আরেকবার পরীর মুখের দিকে তাকিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে যায় সাদ। আজানের ধ্বনিতে লাল মিয়ার ঘুম ভাঙে। লাল মিয়া চোখ কচলে উঠে দাঁড়ান। শিউলির কাছে দাঁড়িয়ে পরীর দিকে তাকিয়ে শিউলিকে ডেকে বলেন, নামাজ পইরা নেও শিউলি। বিপদে বেশি বেশি আল্লাহরে স্মরণ করা লাগে। শিউলি সহমত পোষণ করলেন লাল মিয়ার কথায়। পরীর দিকে তাকিয়ে উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়লেন।
অবাক চোখে পরীর দিকে তাকিয়ে লাল মিয়াকে বললেন, আমার পরীর চোখ দিয়া পানি পড়তাছে পরীর আব্বা। লাল মিয়া এই কথা শুনে দ্রুত পরীর কাছাকাছি এগিয়ে এলেন। এসে দেখলেন শিউলি সত্যিই বলেছেন। পরীর চোখের কোণ দিয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। চোখের পাপড়িও হালকা নড়ছে। লাল মিয়া সযত্নে সেই পানি মুছে দিয়ে বললেন, তুমি বহ, আমি নার্সরে কইয়া আইতাছি। অতঃপর শিউলির প্রত্যুত্তরের অপেক্ষা না করেই উনি ক্যাবিন থেকে বেরিয়ে গেলেন। যখন নার্স নিয়ে ফিরে এলেন তখন দেখলেন পরী চোখ মেলে তাকিয়ে আছে। চোখের দুধার বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শিউলি একটু পরপর তা মুছে দিচ্ছেন ও উচ্চস্বরে কেঁদে যাচ্ছেন। তা দেখে নার্স পরীর হাতের নার্ভ পরীক্ষা করতে করতে শিউলিকে ধমকে বললেন, অদ্ভুত তো, রোগীর সামনে এভাবে কান্নাকাটি করছেন কেন? এরকম করলে তো রোগী আরও অসুস্থ হয়ে যাবে। প্লিজ থামুন আপনি। আমি ডাক্তারকে ডেকে আনছি, আপনারা পুলিশে খবর দিন। সাদ সবে মাত্র চায়ের কাপে চুমুক বসিয়েছে আর অমনি মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। চায়ের কাপ এক সাইডে রেখে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করে। মোবাইল স্ক্রিনে লাল মিয়ার নাম দেখে দ্রুত কল রিসিভ করে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো চাচা? হয় বাজান, পরী মায়ের জ্ঞান ফিরছে, তুমি তাড়াতাড়ি আহো। নার্স আপা পুলিশরেও জানাইতে কইছে। পরীর জ্ঞান ফিরেছে শুনে সাদের মন কিছুটা প্রশান্ত হলো। চা শেষ না করেই দৌড় লাগালো হসপিটালের দিকে। এদিকে সাদকে এভাবে দৌড়াতে দেখে পথের আশেপাশের সবাই অবাক দৃষ্টিতে সাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। সাদ এসবের কিছু গ্রাহ্য করল না। পরীর জ্ঞান ফিরেছে এই বার্তা সাদের সব ব্যথা কিছু সময়ের জন্য দূর করে দিয়েছে। সাদ যখন হসপিটালের ক্যাবিনে পৌঁছাল তখন সেখানে ডাক্তারও উপস্থিত ছিলেন। সাদ দুরু বুক নিয়ে এগিয়ে গেল পরীর দিকে। পরীর কাছাকাছি যেতেই দেখল পরী চোখ মেলে তাকিয়ে আছে। আর শিউলি একপাশে দাঁড়িয়ে মুখে কাপড় গুজে নিঃশব্দে কান্না করে যাচ্ছেন। অনেকটা পথ দৌড়ে আসার ফলে সাদ হাঁপাচ্ছিল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে এবার ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তার, পরী ভালো আছে? আগের থেকে অনেকটাই ভালো এখন। পুলিশ চাইলে জবানবন্দি নিতে পারে। আপনারা জানিয়েছেন তো পুলিশকে? জানাচ্ছি, বলে পুলিশে কল করে পরীর জ্ঞান ফেরার ব্যাপারে অবগত করে সাদ। 1 ঘন্টা পরের চিত্র। হসপিটালের ক্যাবিন জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। পুলিশ নানা রকম প্রশ্ন করে যাচ্ছে পরীকে। পরীর কষ্ট হওয়া সত্ত্বেও তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। পরীর উত্তর শুনে নীরবে কেঁদে যাচ্ছেন লাল মিয়া ও শিউলি। আর সাদ? সে তো দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে ক্রোধ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে যাচ্ছে। সাদের ইচ্ছে হচ্ছে ওই জানোয়ারগুলোকে এমন ভয়ানক মৃত্যু দিতে যা দেখে সমগ্র পৃথিবীর আনাচে কানাচ কেঁপে উঠবে। আনুমানিক কতজন লোক মিলে আপনাকে ধর্ষণ করেছে বলতে পারেন? সাদ এতক্ষণ চোখ বন্ধ করেছিল। পুলিশের করা এই প্রশ্নে চোখ মেলে পরীর দিকে তাকায়। বুঝতে পারে পরী বিব্রত হচ্ছে পুলিশের করা এসব প্রশ্নে। আপনারা সবার সামনে পরীকে এসব প্রশ্ন না করে কোনো লেডি কনস্টেবলকে দিয়েও তো প্রশ্ন করাতে পারেন। এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই মেয়েটার, তার উপর আপনাদের এসব প্রশ্ন। কিছু করার নেই। ধর্ষকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হলে এসব সবার সামনে খোলাসা করতেই হবে। সাদ পাল্টা জবাব দিতে যাবে তার আগেই পরী ধীর কণ্ঠে বলে, 3 জন। সাদ মুষ্টিবদ্ধ করে ফেলে হাতের পাতা। যেই পরীকে আজ পর্যন্ত সাদ নিজে স্পর্শ করেনি সেই পরীকে 3টে লোক ছুঁয়েছে। পরী কি করে সহ্য করেছে সবটা তা ভাবলেই শরীরের রন্ধ্র দিয়ে ক্রোধানল দৌড়ে যাচ্ছে। ওদের কি চিনেন আপনি? পুলিশের করা প্রশ্নে পরী চুপ হয়ে গেল। তা দেখে পুলিশ আবার জিজ্ঞেস করল, আপনি কি তাদের মধ্য থেকে কাউকে চিনতেন? কেউ কি আপনার পূর্ব পরিচিত ছিল? তাদের মধ্যে একজন মেয়র সারোয়ার খানের ছেলে আশ খান। বাকি দুজনকে আমি চিনি না। মেয়র সারোয়ার খানের নাম শুনে সাব ইন্সপেক্টর নাফিম ইন্সপেক্টরের দিকে তাকালেন। ইন্সপেক্টর তখন সারোয়ার খানের ব্যাপারে চিন্তা করতে মগ্ন। আজ থেকে প্রায় 7 বছর আগে সারোয়ার খানের বড় ছেলে রিজভি খান একই কাহিনী ঘটিয়েছিল। কিন্তু এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। উল্টো নির্যাতিত মেয়েকে তার বাবা মা সহ গুম করে দিয়েছে। পরিশেষে এমন এক নাটক লোকের সামনে উপস্থাপন করেছে যাতে লোকে ভাবে টাকার লোভে গরিব বাবা মা ও মেয়ে মিলে রিজভিকে ফাঁসানোর চেষ্টা করেছে। ইন্সপেক্টর দীর্ঘ শ্বাস ফেলে পরীকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার অপরাধীদের বিচার চাও? পরী অবাক চোখে তাকালো ইন্সপেক্টর ঈশানের আহমেদের দিকে। ঈশান আহমেদ হয়তো পরীর তাকানোর ধরন বুঝতে পেরেছেন। সেজন্যে নিজেই বলতে আরম্ভ করলেন, আমাকে খারাপ ভাববে না। তোমার মতো আমার একটা মেয়ে আছে। আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটুক তা আমি কখনোই চাইব না। তবে একটা কথা তোমাকে জানাতে চাই। রিজভি খানের নামেও কিন্তু আজ থেকে 7 বছর আগে এরকম একটা ধর্ষণ মামলা করা হয়েছিল। তখন আমি সাব ইন্সপেক্টর ছিলাম। আমার হাতে কিছু প্রমাণও লেগেছিল রিজভি খানের বিরুদ্ধে। আমি অনেক বিশ্বাস নিয়ে তা তুলে দেই আমার ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে।
অথচ উনি তা টাকার বিনিময়ে নষ্ট করে দেন। অন্যদিকে রিজভী খান নির্যাতিত মেয়েকে সপরিবারে গুম করে দেয়। আমি চাই না তোমার ক্ষেত্রেও একই রকম কিছু ঘটুক। তোমার ডিএনএ টেস্ট আছে আমাদের কাছে। তুমি একটু সুস্থ হও, ভাবো কি করবে। আমি আপাতত কেসটা ফাইল করছি। এই পর্যন্ত বলে থামলেন ঈশান আহমেদ। চারপাশে একবার তাকিয়ে সবাইকে বেরিয়ে যাওয়ার ইশারা করতে ঈশান আহমেদের সঙ্গে আসা পুলিশ বাহিনী একে একে বেরিয়ে গেলেন। সাদ অবাক হল ঈশান আহমেদের করা কাণ্ডে, কিন্তু কিছু বলল না। চুপচাপ সবটা দেখে যেতে লাগল। সবাই বেরিয়ে গেলে ঈশান আহমেদ সাদকে ইশারায় দরজা বন্ধ করতে বললে সাদ তৎক্ষণাৎ তা বন্ধ করে দেয়। এগিয়ে এসে দাঁড়ায় ঈশান আহমেদের পাশে। তা দেখে ঈশান আহমেদ রহস্যময় হেসে বলেন, তুমি চাইলে তোমার অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে পারো, তাও নিজ হাতে। ঈশান আহমেদের এ কথায় লাল মিয়া ও শিউলি একবার একে অপরের দিকে তাকালেন। তারপর লাল মিয়া ঈশান আহমেদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তা কেমন কইরা স্যার? আপনাদের মেয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপর ঢাবিয়ান। ব্যাপারটা একটু ছড়িয়ে দিলেই দেশ জুড়ে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। তখন আইন বাধ্য হবে আশকে তার উপযুক্ত শাস্তি দিতে। ঈশান আহমেদের কথার প্রত্যুত্তরে শিউলি বললেন, না না, এইতান ঝামেলায় যাওনের কোনো দরকার নাই। এই কথা গেরামের মানুষ পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। গেরামের বাইরে এইতান রোটাইয়া কি লাভ? মাঝখান দিয়া আমার মাইয়ার বদনাম ছড়াইব, হককলে ওর মধ্যেই দোষ খুঁজব। চাচি কি বলছেন এসব? মানুষ পরীর মধ্যে কেন দোষ খুঁজবে? একটা কথা মনে রাখবেন, কোনো মেয়েই চায় না তার ইজ্জতে কেউ হাত দিক। পরী তো আর সেধে যায়নি তাদের কাছে, বরং তারাই জোরপূর্বক থাকে সব কথা। দয়া করে মানুষের ভয় সত্য গোপন করবেন না। ইন্সপেক্টর ঈশানের বলা কথানুযায়ী যদি এভাবে আশকে শাস্তি দেওয়া যায় তবে তাই সই। সাদ প্রতিবাদ করে বলল, তোমারে কেমনে বুঝাই বাজান, শাস্তি তো আমিও চাই। তোয়ে আমি চাই না আমার মাইয়ার বদনাম হোক। এই কথা রাখো, আমরা যদি ঝামেলা করি তাইলে কি হেরা আমাগরে ছাইরা দিব? ছাড় না দিক ওরাও ছাড় পাবে না। আপনারা চুপ করে বসে থাকলেও আমি থাকব না। আমি এর শেষ দেখে তবেই ক্ষান্ত হব, বলে ক্যাবিন থেকে বেরিয়ে যায় সাদ। বড্ড রাগ হচ্ছে। বদনাম হওয়ার ভয় গুটিয়ে কেন থাকবে? আর বদনাম হবেই বা কেন? পরী কি নিজ ইচ্ছেতে ধর্ষিতা হয়েছে নাকি? কিছুক্ষণ বাদেই ঈশান আহমেদ ক্যাবিন থেকে বেরিয়ে আসেন। সাদ তখন দুহাতের সাহায্যে মাথার চুল মুঠোয় ভরে মাথা নিচু করে বসেছিল। ঈশান আহমেদ সাদকে এড়িয়ে যেতে গিয়েও গেলেন না। সাদের পাশে বসে জিজ্ঞেস করলেন, পরীর সাথে আপনার কি সম্পর্ক মিস্টার সাদ? সাদ আগেই ঈশান আহমেদের উপস্থিতি টের পেয়েছিল, কিন্তু ভেবেছিল অন্য কেউ পাশে এসে বসেছে। ঈশান আহমেদের কণ্ঠ পেয়ে মাথার চুল ছেড়ে ঘাড় ঘুরিয়ে ঈশান আহমেদের দিকে তাকায়। নিজের ধ্যানে মগ্ন ছিল বিধায় ঈশান আহমেদ সাদকে কি প্রশ্ন করেছে তা ঠিকভাবে খেয়াল করেনি সাদ। সাদের তাকানোর ধরনেই ঈশান আহমেদ তা বুঝতে পেরে যান। সেজন্য পুনরায় প্রশ্ন করেন, পরীর সাথে আপনার কি সম্পর্ক? সাদ খানিকটা সময় চুপ থাকে। এটা এমন একটা প্রশ্ন যা সবসময় সাদ এড়িয়ে যেতে চায়। যদিও কেন এড়িয়ে যেতে চায় তা সাদের নিজেরও জানা নেই। তবে সবসময় প্রতিবেশী বলে পরিচয় দিতে সাদের একদমই ভালো লাগে না। আর যেই পরিচয় সাদ সবাইকে দিতে চায় তার অধিকার সাদ এখনো পায়নি। সাদ ওষ্ঠদয় লালা দিয়ে ভিজিয়ে কোনোরকমে বলল, প্রতিবেশী। যার প্রত্যুত্তরে মুহূর্তের মধ্যেই ঈশান আহমেদ বলে উঠেন, কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে আপনার? এই উত্তরটা আমার থেকে আপনার ভালো জানার কথা। আপনি যা ভাবছেন তেমন কিছুই নেই আমাদের মধ্যে। প্রতিবেশীর থেকে বেশি কিছু হই না আমরা। 12 বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছি মিস্টার সাদ। মানুষের চোখ দেখেই অনেক কিছু আন্দাজ করে ফেলি। প্রত্যুত্তরে সাদ কিছু বলল না, চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে রইল। তা দেখে ঈশান আহমেদ রহস্যময় হাসলেন। আজ দুদিন পর নেশায় ঢুলতে ঢুলতে বাড়িতে ফিরেছে আশ খান। বাড়ির সবাই তখন খাবার খেতে বসেছিল। হঠাৎ আশকে দেখে সবাই খাওয়া বন্ধ করে আশের দিকে তাকিয়ে থাকে। আশ মাঝেমধ্যেই এমন করে, তা নিয়ে কারো কোনো চিন্তা থাকে না। কিন্তু এবার সবাই কিছুটা চিন্তিত ছিল আশের করা কাণ্ড জানতে পেরে। আশ সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাতাল স্বরে বলল, হ্যালো এভরিওয়ান, গুড নাইট। আশের স্বর ভারী, কিছুটা টেনে টেনে কথা বলছে, যা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে মদ্যপান করে এসেছে। সারোয়ার খান ক্ষিপ্ত হন। কিছু বলার জন্য প্রস্তুতি নিলে উনার ভাই সাফওয়ান খান উনার হাত ধরে থামিয়ে দেন উনাকে। ইশারায় বুঝান এখন কিছু না বলার জন্যে। ভাইয়ের ইশারা বুঝতে পেরে না চাইতেও চুপ হয়ে যান সারোয়ার খান। আশ সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যেতেই সারোয়ার খান সাফওয়ান খানকে জিজ্ঞেস করলেন, আমাকে থামালে কেন? তোর ছেলের অবস্থা দেখেছিস? মদ্যপানের সাথে আরো কিছু খেয়েছে হয়তো। এমনিতেই আশ রাগচটা স্বভাবের। এখন কিছু বললে হয়তো হিতে বিপরীত হতো। আগে নেশা কাটুক ওর,
তারপর যা বলার বলিস। এ কথা শুনে সারোয়ার খান নিজের বড় ছেলে রিজভির দিকে তাকিয়ে ক্রোধিত স্বরে বললেন, দুটোই একরকম হয়েছে। হতচ্ছাড়া। রিজভি সারোয়ার খানের কথাকে তেমন একটা আমলে না নিয়ে নিজের মতো করে খেতে থাকল। রিজভিকে দেখে মনে হচ্ছে না রিজভি কিছু শুনতে পেয়েছে। কিন্তু রিজভির পাশে বসে থাকা রিজভির স্ত্রী খাওয়া থামিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। খাওয়া শেষ করে সারোয়ার খান ও সাফওয়ান খান বৈঠকখানায় বসে পরীর বিষয় নিয়েই আলোচনা করছিলেন। এটা নিয়ে একটা ঝামেলা পোহাতে হবে বেশ বুঝতে পারছেন উনারা। পরী যদি গ্রামের সাধারণ কোনো মেয়ে হতো তাহলে কোনো সমস্যাই হতো না। সহজেই গুম করে দিতে পারত অথবা বাড়িতে আগুন লাগিয়ে সপরিবারে পুড়িয়ে মারত। কিন্তু পরী পাবলিক ভার্সিটির স্টুডেন্ট। আর স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে উনাদের বেশ ভালোই ধারণা আছে। এরা খেপে গেলে বেশ ঝামেলা হয়ে যাবে। তাই এবার জিনিসটা একটু অন্যভাবে ধামাচাপা দিতে হবে। কি করি বলো তো ভাইজান, ওই মেয়ের বাবা মাকে ভয় দেখিয়ে কিছু টাকা ধরিয়ে দিব? সারোয়ার খান বললেন, এখন অবধি এত বেশি জানাজানি হয়নি। সাংবাদিকদের টাকা খাইয়ে চুপ করিয়ে রেখেছি। কিন্তু এভাবে কতদিন? একসময় গিয়ে আবার গুঞ্জন উঠবে। তাহলে উপায়? যত দ্রুত সম্ভব বিয়ে করিয়ে দে দুজনার। কিন্তু ভাইজান, যা বলেছি তা কর। এখন মুখ বন্ধ করলেও সামনে গিয়ে যদি মেয়ের মনে হয় বিচার হওয়া দরকার তখন কিন্তু আশকে জেলে যেতে হবে। আর এখন বিয়ে দিয়ে দিলে ঘর সংসারের কথা ভেবে চুপ থাকবে। দুজনার একটা বাচ্চা হয়ে গেলে তো কোনো কথাই নেই। সারোয়ার খান সহমত পোষণ করে বললেন, তাহলে আর দেরি করে লাভ নেই। কালকের মধ্যেই কাজটা সেরে ফেলি। কি বলো? সাফওয়ান খান মুখে কিছু বললেন না, তবে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। পরের দিন সকালে আশের ঘুম ভাঙতেই আশ দেখতে পায় রিজভি বসে আছে আশের ঘরে। তা দেখে আড়মোড় ভেঙে উঠে বসে আশ বলে, আরে হো গ্রহ, সকাল সকাল আমার ঘরে? 10টা বাজে। উফ, আজকে এত সকালে উঠে গেলাম। তুই এখন না উঠলে আমার তোকে ডেকে উঠাতে হতো। যাক, আগে উঠে ভালোই করেছিস। আশ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রিজভির দিকে। তা দেখে রিজভি বলে, কংগ্রেস, তোমার বিয়ের পাকা কথা সারতে যাচ্ছি একটু পরে। আশ অবাক হয়। উত্তেজিত হয়ে প্রশ্ন করে, হোয়াট, কার সাথে? যাকে তুমি ধর্ষণ করেছ। আশ বুঝল রিজভি পরীর কথা বলছে। নো, ওই খাওয়া মালকে ঘরে তুলবে। রিজভি কিছু বলবে তার আগেই সাফওয়ান খান ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, খাওয়া মাল ঘরে তোলার ইচ্ছা যখন নেই তখন খাওয়া শেষে গুম করে দিতে পারলে না? ফেলে রেখে ঝামেলা কেন বাঁধালে? জেঠু, ভীত কণ্ঠে উচ্চারণ করল আশ। বাবাকে ভয় না পেলেও জেঠুকে দারুণ ভয় পায় সে। উনার চোখে চোখ রেখে আজ অবধি কোনো কথা বলতে পারেনি। আর না উনার কোনো কথা অমান্য করতে পেরেছে। চুপচাপ রেডি হয়ে নিচে নামো। আশ প্রত্যুত্তরে কেবল ছোট্ট করে হুম বলল। সাফওয়ান খান চলে গেলেন। সাফওয়ান খান চলে যেতেই রিজভিও তাচ্ছিল্য হেসে বেরিয়ে গেল ঘর থেকে। সকাল 11টা বেজে 18 মিনিট। পরীর পুরো শরীর ব্যথায় জর্জরিত। ঠিকভাবে নড়াচড়া করতে পারে না। নড়াচড়া করতে গেলেই মনে হয় দেহের প্রতিটি অঙ্গ একে একে ভেঙে পড়বে। এই অসহনীয় ব্যথার থেকেও যেটা বেশি পীড়া দিচ্ছে তা হলো মানসিক যন্ত্রণা। পরীর এই পবিত্র শরীর 3-3টে মানুষ খুবলে খেয়েছে তা যেন পরী মেনে নিতে পারছে না। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজের এই শরীরে আগুন ধরিয়ে দিতে, জ্বালিয়ে রাখো করে দিতে নিজেকে। কিন্তু কিছু একটার বাধা বা ভয় পরী এমনটা করতে পারছে না। সে সময় ক্যাবিনে সাদ ঢুকল। পরী এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল। ক্যাবিনে কেউ প্রবেশ করেছে বুঝতে পেরে চোখ খুলে আর চোখে সেদিকটায় একবার তাকালো। সাদকে দেখতে পেয়ে মলিন কণ্ঠে শুধাল, তুমি বাড়ি ফিরে যাও সাদ ভাই। আমাকে নিয়ে অত ভাবতে হবে না তোর। সাদ শান্ত গলায় বলল। পরী কিছু না বলে আবার চোখ বন্ধ করে ফেলল। তবে এবার চোখের কোণে অশ্রুর দেখা মিলল। তা গড়িয়ে পড়ার আগেই সাদ নিজের আঙ্গুলের সাহায্যে সযত্নে তা মুছে দিল। পরী চোখ মেলে তাকালো। সাদ অনেকটা দূরত্ব বজায় রেখে পরীর মুখের উপর ঝুঁকেছিল। পরী ভালো করে সাদের মুখের দিকে তাকালো। এলোমেলো চুল, শুষ্ক ঠোঁট, রক্তাক্ত চোখ, মলিন চেহারা। এখন আর পুরুষ মানুষের স্পর্শ সহ্য হয় না। বিষের মতো লাগে। এটি শুনে সাদের গা শিউরে উঠল। পরীর এই কথাগুলি তার মধ্যে গভীর ব্যথা ও কষ্টের অনুভূতি সৃষ্টি করেছে। এক মুহূর্তের জন্য যেন সে স্তব্ধ হয়ে গেল। সাদ কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। শব্দগুলো কেমন গলার ভেতরেই আটকে রইল। চুপচাপ সরে দাঁড়ালো সে। ঠিক তখনই আবারও ক্যাবিনের দরজা খোলার শব্দ হলো। এবার পরী সেদিকটায় না তাকালেও সাদ তাকালো। প্রথমে লাল মিয়া ও শিউলি প্রবেশ করলেন। উনাদের পরপরই সারোয়ার খান, সাফওয়ান খান ও আশ ঢুকল। আশকে দেখে সাদয়ের চোখে এক মুহূর্তের জন্য তীব্র রাগের অগ্নি জ্বলে উঠল। মনে হলো এই মানুষটাকে মেরে ফেলতে ইচ্ছে করছে। তার মাথায় রক্ত উঠে গেল, চেহারা লাল হয়ে উঠল।
কিন্তু সাদ নিজেকে সামলে নিয়ে কেবল কঠিন গলায় বলল, আপনারা এখানে কি করছেন? সাদের কণ্ঠে তার ভেতরকার খুব স্পষ্ট। আমরা পরী মাকে দেখতে এসেছি। কি দেখতে এসেছেন? পরী বেঁচে আছে নাকি মরে গেছে? আহা, তুমি ভুল ভাবছ। আমার ছেলে যেই ভুল করেছে আমরা এসেছি তা শুধরে নেওয়ার জন্য। সারোয়ার খান বললেন। কি বলতে চাইছেন আপনি? বাচ্চা ছেলে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে একটু ভুল করে ফেলেছে। তাই আমরা চাইছি পরী মা আর আশের বিয়ে দিয়ে সেই ভুলটার সংশোধন করতে। আপনাদের সাহস দেখে আশ্চর্য হচ্ছি আমি। এত কিছুর পরে আপনারা এই প্রস্তাব রাখার সাহস পেলেন কি করে? সাদের চোখে আগুন জ্বলছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে রাগে। আমাদের ছেলে ভুল করেছে। আমরা সেই ভুল সংশোধন করতেই এই প্রস্তাব নিয়ে এসেছি। সাফওয়ান খান বললেন। ভুল? এটাকে আপনার ভুল মনে হচ্ছে? তিনটা জানোয়ার মিলে একজন মেয়েকে নরক যন্ত্রণা দিল আর আপনি বলছেন ভুল? হুঙ্কার ছেড়ে বলল সাদ। নীরব পরিবেশ হয়ে উঠল উত্তাল। জোরে জোরে শ্বাস নিয়ে সাদ আবার বলতে আরম্ভ করল, এই নরপশুর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর আপনারা এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে? এত কিছুর পরও আশের চোখে মুখে অনুতপ্ত হওয়ার কোনো ছাপই দেখা গেল না। উল্টো তাকে দেখে মনে হচ্ছে এসবে সে অনেক বেশি বিরক্ত। হঠাৎ পরী জোরে জোরে শ্বাস নিতে থাকে। অস্থির ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করে। ঘেমে শরীরের সাথে জামা আঠার মতো লেগে গেছে। শিউলি লক্ষ্য করলেন পরী হাঁপানি রোগীর মতো কেমন যেন করছে। ভীত হলেন উনি। চিৎকার করে উঠলেন উনি। পরী আম্মা! কি হইছে আম্মা? কষ্ট হইতাছে? সাদ তাকালো পরীর দিকে। শরীর হালকা কাঁপছে তার। কেমন যেন ছটফট করছে। সে দ্রুত ডাক্তারকে ডেকে আনল। ডাক্তার দ্রুত ঘরে প্রবেশ করলেন। পরী তখনও ছটফট করছে, তার শ্বাস দ্রুত, শরীর কাঁপছে। তিনি বুঝতে পারলেন পরীর প্যানিক অ্যাটাক হয়েছে। সেজন্য সবাইকে উদ্দেশ্য করে বললেন, দ্রুত সবাই বের হয়ে যান। তারপর পরীকে জিজ্ঞেস করলেন, পরী তুমি আমাকে শুনতে পারছ? পরী হালকা মাথা নাড়ল। তার চোখে ভয়। ধীরে ধীরে শ্বাস নাও। নাক দিয়ে গভীর শ্বাস নাও। 1, 2, 3। এবার ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ো। ডাক্তার নিজেই শ্বাস নেওয়ার প্রক্রিয়াটি করে দেখালেন যেন পরী অনুসরণ করতে পারে। ডাক্তার আরেকবার তাকালেন সবার দিকে। এখনো কেউ বের হয়নি। তিনি ক্ষিপ্ত হলেন। ধমকের স্বরে বললেন, প্লিজ আপনারা এখন এখানে থাকবেন না। পেশেন্টের সমস্যা হচ্ছে। সবার প্রথমে আশ বেরিয়ে গেল। তারপর একে একে সারোয়ার খান, সাফওয়ান খান, শিউলি ও লাল মিয়া বের হলেন। কিন্তু সাদ বের হলো না। নীরবে ক্যাবিনের এক কোণে দাঁড়িয়ে রইল। আশ কোথায় যেন একটা চলে গেল। সাফওয়ান খান শিউলি ও লাল মিয়াকে একটু আড়ালে ডেকে ভয় দেখাতে বললেন, এখন ভালোভাবে আপনাদের মেয়েকে ঘরে তুলতে চাইছি। মেয়ের ভালো চান তো রাজি হয়ে যান। নইলে পরের বার কিন্তু প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। একদম জানে মেরে দিব। সাফওয়ান খানের হুমকিতে শিউলি অত্যাধিক পরিমাণে ভয় পেলেন। তবে লাল মিয়া একটু সাহস দেখিয়ে বললেন, যে আমার মাইয়ার এত বড় ক্ষতি করছে তার কাছে আমার মাইয়ারে বিয়া দিমু না আমি। জানের মায়া নাই? দাঁতে দাঁত চেপে শুধালেন সাফওয়ান খান। বিনিময়ে লাল মিয়া উনার চোখে চোখ রেখে নিজের কথায় অটুট থাকার ইঙ্গিত দিলেন। আজ রাতে তোর বাড়ি ঘর পুরামু, সকালের মধ্যে এই প্রস্তাবে রাজি হলে ভালো, নইলে আগামী রাতে তোর মাইয়া জ্বলব। বলে হনহন করে চলে যান সাফওয়ান খান ও সারোয়ার খান। শিউলি মাথায় হাত দিয়ে বসে পড়েন। বিলাপ করে কেঁদে বলেন, আমার মাইয়াটা কি একটুও শান্তি পাইব না? কিন্তু লাল মিয়া ভেতরকার ভয় বাইরে আসতে দিলেন না। তিনি শিউলিকে আশ্বস্ত করে বললেন, চিন্তা কইরো না, কিছু হইব না আমার মাইয়ার। গভীর রাত, সবাই ঘুমে বিভোর থাকলেও ঘুম নেই কেবল পরীর চোখে। তার দৃষ্টি মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে, যা শব্দ করে ঘুরে চলেছে। নিজের শরীর থেকে কেমন যেন উদ্ভট গন্ধ পাচ্ছে পরী, যাকে বলে দুর্গন্ধ। অক্সিজেনের সাথে এই গন্ধ পরীর নাক দিয়ে ভেতরে চলে যাচ্ছে। অবশ্য এ দুর্গন্ধ অন্য কেউ পাচ্ছে না, কেবল পরীই পাচ্ছে, পরীর অন্তরাত্মা পাচ্ছে। পরী এবার কল্পনার জগতে হারিয়ে গেল, যেখানে সে উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বা বের হয়ে, চোখ দুটো বড় বড় হয়ে আছে। আচ্ছা, আত্মহত্যা পাপ কেন হলো? আজ যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে হয়তো এই কলঙ্কে জর্জরিত জীবনটাকে বয়ে বেড়াতে হতো না। মরে যেত মানসিক শান্তির খুঁজে। চোখ বন্ধ করে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল সে। কত স্বপ্ন ছিল দু চোখ ভরে, অথচ সেসব আজ কোথায় যেন হারিয়ে গেছে। চারপাশে সৃষ্টি হলো অদ্ভুত এক মায়াজাল, যা থেকে পরী কখনো বের হতে পারবে কিনা সন্দেহ রয়েছে। দরজা খোলার শব্দ হলো। এত রাতে কে এসেছে জানতে পরী চোখ মেলে তাকালো। দেখল একজন নার্স এসেছেন। এসেই প্রথমে শিউলি ও লাল মিয়ার দিকে তাকালেন। যখন নিশ্চিত হলেন উনারা ঘুমের অতুল সাগরে হারিয়ে আছেন, তখন তিনি গলা ঝাড়লেন।
আর তার পরপরই ক্যাবিনে একজন প্রবেশ করল, মুখে সাদা মাস্ক। পরীর পাশে দাঁড়িয়ে মাস্ক খুলতেই পরীর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। লাল মিয়া ও শিউলির দিকে তাকিয়ে উনাদেরকে ডাক দিতে গেলেই বন্দুক এসে ঠেকল পরীর কপালে। চুপ, একদম চুপ, কোনো শব্দ করবি না, ফিসফিস করে বলল আশ। পরী কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল তার। তা দেখে আশ কুটিল হেসে বলল, আগামীকাল তুই তোর আব্বা আম্মারে বিয়ের কথা বলবি তুই আমারে বিয়ে করতে চাস। আর যদি না বলছো তাহলে আজকে তোর গ্রামের বাড়ি যেমনে জ্বলতেছে ঠিক তেমন করেই কালকে তোর বাপ মা জ্বলব। এরপর তুই, বলে থামে আশ। লাল মিয়া ও শিউলির দিকে তাকিয়ে বলে, এই পিস্তলে সাইলেন্সার লাগানো। এই মুহূর্তে তোরে সহ তোর বাপ মারে মেরে ফেললে কেউ টেরও পাইব না। আজ আবারও নিজেকে বড্ড অসহায় মনে হলো পরীর। আর্তনাদ করে কাঁদতে ইচ্ছে করল। ভাগ্য তাকে আজে কোন পর্যায়ে নিয়ে এসেছে। সে কি করে একটা ধর্ষককে বিয়ে করবে? সাদ আজ অনেক দিন পর সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আগামীকাল দুপুরে আবার চলে যাব। এই নিয়ে আমেনার ভীষণ ক্ষোভ। রাত বাজে 2 অথচ এখনো মা ছেলে জেগে আছে। আমেনা সাদের চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, পরীর লগে যা হইছে তার জন্য আমারও খারাপ লাগতেছে। তাই বইলা নাওয়া খাওয়া ছাইরা তুই ওনেই পইরা থাকবি? আমি না থাকলে চাচা চাচি কিছুই বুঝবো না আম্মা। তেনারা মুরুব্বি মানুষ, কোথায় কি কিভাবে করতে হয় তা উনারা বুঝেন না। এরই মাঝে হঠাৎ বাহির থেকে মানুষের শোরগোল শুনতে পাওয়া গেল। সাদ ও আমেনা একবার নিজেদের দিকে তাকিয়ে দ্রুত বের হলেন। পরীদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর প্রতিবেশীরা তা দেখে চিৎকার চেঁচামেচি করছে। সাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। দ্রুত টিউবওয়েল চেপে বড় এক বালতি পানি নিয়ে গেল সেদিকটায়। ইতোমধ্যে আরও অনেকেই বড় বড় গামলায় করে পানি নিয়ে এসছে আগুন নিভাতে। আর যারা দাঁড়িয়ে দেখছে এসব তাদেরকে উদ্দেশ্য করে অস্থির ভঙ্গিতে সাদ বলল, দয়া করে আপনারা দাঁড়িয়ে থাকবেন না। মাটি বালি যা পান নিয়ে আসুন। এসব না পেলে পানিই আনুন। ছনের ঘর হওয়ার সুবাদে আগুন নেভানোর আগেই পুরো ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। একসময় আগুনও নিভে গেল। বালতি হাতে নিয়ে সাদ দাঁড়িয়ে কেবল তা দেখে গেল। এ ঘর এখন বসবাসের অযোগ্য। হাসপাতাল থেকে ফিরে কোথায় থাকবেন তারা, তার চিন্তা হলো। যদিও নিজ বাড়িতে আশ্রয় দিতে সাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা থাকবেন কিনা তার একটা বড় প্রশ্ন থেকে যায়। পরের দিন ভোরে লাল মিয়ার কাছে এই খবর পৌঁছে গেল। সব কিছু শুনে হু হু করে কেঁদে উঠলেন তিনি। বাপ দাদা আমলের ঘর ছিল উনার, যা এখন ছাই হয়ে গেছে। এবার এই অভাগা মেয়েটাকে নিয়ে কোথায় উঠবেন তিনি? পরী উপরের সিলিংয়ের দিকেই তাকিয়ে রইল। চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবতে থাকল সে। কিছুক্ষণ বাদেই লাল মিয়ার নম্বরে অপরিচিত এক নম্বর থেকে কল আসে। তিনি তা রিসিভ করলে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন পরীর খোঁজ করে। লাল মিয়া নাম জিজ্ঞেস করলে মেয়েটি নিজের নাম জানায়। লাল মিয়া পরীর দিকে তাকান। পরীকে কথা বলতে দিবেন কিনা ভাবতে থাকেন, কিন্তু পরী নিজ বান্ধবীর নাম শুনে ইশারায় বলে তাকে কথা বলতে দিতে। লাল মিয়া ফোন এগিয়ে নিয়ে যান পরীর কাছে। ওপাশ থেকে কি বলেছে তা লাল মিয়ার কানে না এলেও পরীর বলা কথাটুকু শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি। পরী মেয়েটাকে বলছিল, আমার কিছু হয়নি, যা শুনেছিস সব গুজব। আমার কিছু হলে তো তোদের জানাতামই। ওপাশ থেকে হয়তো জিজ্ঞেস করেছে সব কিছু ঠিক থাকলে পরীর কণ্ঠস্বর এরকম শোনাচ্ছে কেন, যার প্রত্যুত্তরে পরী জানিয়েছে তার ভীষণ সর্দি লেগেছে। তাই বোধ হয় কণ্ঠস্বর একটু অন্যরকম শোনাচ্ছে। দুপুরের দিকে ইন্সপেক্টর ঈশান আহমেদ আসেন পরীর সাথে দেখা করতে। দুজনে আলাদাভাবে কথা বলেন, এমনকি লাল মিয়া ও শিউলিও তখন ক্যাবিনের ভেতর থাকতে পারেননি। দুজনের মধ্যে কি কথা হয়েছে তা কেউ জানে না। শিউলি বার কয়েক জিজ্ঞেস করার পরও কোনো কিছু জানতে পারেননি পরীর থেকে। একসময় তিনি হার মেনে সে ব্যাপারে জিজ্ঞেস করা বন্ধ করে দেন। সন্ধ্যা নামতে আর মাত্র কিছু সময় বাকি। শিউলি আপেল কাটছিলেন পরীর জন্য। সে সময় পরী হঠাৎ জিজ্ঞেস করে, কালকে তেনারা আইছিল কেন আম্মা? এমনি আইছিল তেনাগো নিয়া, কিছু ভাবিস না তুই। পরী বুঝল শিউলি তাকে আসল কারণ জানাবেন না। আমি বিয়া করুম আম্মা। পরীর এ কথায় শিউলি আপেল কাটা থামিয়ে পরীর দিকে তাকালেন। এই অভাগা মেয়েকে কে বিয়ে করবে তা ভাবতে লাগলেন। যে সর্বনাশ পরীর হয়েছে, এরপর জেনে শুনে কেউ তাকে বিয়ে করবে কিনা সন্দেহ। তার উপর তারা গরিব, টাকা পয়সাও নেই, এরকম গরিব ও কলঙ্কিত নারীর বিয়ে হওয়ার দুঃসাধ্য ব্যাপার। যদি কোনো মহৎ মানুষ পেয়ে যান যে পরীর সবটা জেনে তাকে আপন করে নিবে, তাহলে সেটা আলাদা কথা। শিউলি পরীর থেকে দৃষ্টি সরিয়ে আবার আপেল কাটায় মনোযোগ দেন। যা দেখে পরী আবার বলে উঠে, আম্মা আমি আশরে বিয়া করুম। শিউলির হাত থেকে আপেলের টুকরো নিচে পড়ে গেল। হতভম্ব হয়ে পরীর দিকে তাকিয়ে রইলেন তিনি।
পরীর চোখে যেন এক ধরনের স্থিরতা, এক ধরনের অদ্ভুত দৃঢ়তা দেখতে পেলেন তিনি। বাইরে তখন সূর্য ডুবে গিয়েছে। লাল মিয়া শূন্য দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে আছেন। বহুবার তিনি পরীকে বুঝানোর চেষ্টা করেছেন ওই জানোয়ারকে বিয়ে না করার জন্য, কিন্তু পরী তার নিজের কথাতেই অটুট। সে আশকেই বিয়ে করবে, তাও এই সপ্তাহের মধ্যে। পরীর শরীর এখন উন্নতির দিকে। আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে রিলিজ করে দিবে তাকে। আর তার পরপরই সে আশকে বিয়ে করতে চায়। আব্বা তেনাগো আয়তে কও, নিজের জীবনটা নষ্ট করিস না আম্মা। নষ্ট তো হইয়াই গেছে, এইবার তা ঠিক করণের পালা। লাল মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। পরীর জেদের সঙ্গে জিততে না পেরে কল করে ডাকলেন উনাদেরকে। রাতে সাদ ফিরে আসে। লাল মিয়া ও শিউলির মাথার উপর থেকে চিন্তার বোঝা কিছুটা নামিয়ে আশ্বস্ত করতে বলে, চিন্তা করবেন না চাচা। চেয়ারম্যান চাচার সাথে কথা হইছে আমার। তিনি বলছেন আপনার ঘর আগের মতো কইরা দেওয়া হইব। এই কয়দিন একটু কষ্ট কইরা এই গরিবের বাড়িতে থাইকেন। লাল মিয়া সেদিকে বিশেষ একটা আগ্রহ দেখালেন না। তার সব চিন্তাভাবনা এই মুহূর্তে পরীকে নিয়ে, পরীর ভবিষ্যৎ নিয়ে। পরীর উচিত ছিল আশের শাস্তির ব্যবস্থা জোরদার করা, অথচ সে তা না করে আশকে আপন করে নিচ্ছে। পরী আশকে বিয়ে করতে চায়, এটা যেন শিউলি বা লাল মিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু পরী এতটাই স্থির যে কোনো কিছুই তাকে টলাতে পারছে না। সেদিন রাতেই সাদ বিষয়টা জানতে পারে। খবর শুনে সে প্রথমে বিশ্বাসই করতে পারে না। বারবার পরীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরী সাদের কথাও শুনতে নারাজ। পরিশেষে ধৈর্য হারিয়ে চেয়ারে জোরে এক লাথি মেরে ক্যাবিন থেকে বেরিয়ে যায় সাদ। বাইরে গিয়ে একের পর এক সিগারেট ধরাতে থাকে। ভেতরটা বড্ড জ্বলছে, সিগারেটের জন্য নয়, পরীর জন্য। এত বছর ধরে গোপনে ভালোবেসেও পরীকে হারাতে বসেছে সে। অথচ ওই লম্পট নরাধম পরীর এত বড় ক্ষতি করেও পরীকে পেয়ে যাচ্ছে। সাদ এবার আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে নিজের সঙ্গে আশের তুলনা করতে থাকল। আশ সুন্দর, সে শ্যামলা। উচ্চতা দুজনেরই এক। আশ বড় লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, আর সে কৃষক বাবার মাথার মুকুট। আশ ধর্ষক আর সে বিশুদ্ধ প্রেমিক। তবে কি ভেতর থেকে সাদ আশের থেকে সদ্গুণে ভালো হওয়ার পরেও গায়ের রং ও অর্থটাই জিতে গেল? পরী কি এসবের জন্যই আশকে বেছে নিয়েছে? এই অবধি ভেবে সাদ মাথা নাড়াল। না না, পরী এমন হতেই পারে না। হয়তো পরীর মনে অন্য কিছু ঘুরছে। সেটা যে করেই হোক পরীর থেকে জানতে হবেই। পরের দিন সকালে আশ ও সারোয়ার খান আসেন। তাদের চোখে মুখে বিজয়ের ছাপ। লাল মিয়া মাথা নিচু করে বসে আছেন। তিনি বুঝতে পারছেন পরী যা চাইছে তা বন্ধ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সাদ বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দরজায় প্রবল শব্দ করে বেরিয়ে যায় সে। তবে যাওয়ার আগে আশের পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে আশকে শাসিয়ে বলল, আইন এখনো আছে দেশে। তোকে এইভাবে পার পেতে দেব না আমি। যত হাসার হেসে নে এখন। শীঘ্রই তোর জীবন জাহান্নামে পরিণত হবে। আশ তাচ্ছিল্যের হাসি হেসে ফিসফিস করে বলে, তুই আইন নিয়ে ভাবিস না। আইন তো টাকা দিয়ে কিনতে হয়, আর আমার কাছে সেই টাকার অভাব নেই। সাদ চলে যাওয়ার পরপরই পরী লাল মিয়া ও শিউলিকে ক্যাবিন থেকে বের হয়ে যেতে বলে। তাতে লাল মিয়া ঘোর আপত্তি জানালেও পরীর জেদের সামনে টিকতে পারেন না। আজকাল মেয়েটা বড্ড জেদ দেখাচ্ছে। আগে এমন ছিল না। এমন একটা পরিস্থিতিতে আছে মেয়েটা যার জন্য লাল মিয়াও তেমন কিছু বলতে পারছেন না। চুপচাপ পরীর সব জেদ মেনে নিচ্ছেন। এই বিয়েতে আমি রাজি, তবে দুইটা শর্তে। এইসব শর্ত মর্ত মানতে পারবো না। বিয়ে করার হলে শর্ত ছাড়াই করতে হবে। আমার শর্ত না মানলে আমি বিয়ে করব না। আর বিয়ে না করলে আমি পুরো দেশবাসীর সামনে বলবো মেয়র সারোয়ার খানের ছেলে আশ খান আমাকে ধর্ষণ করেছে। আশ ফিক করে হেসে বলে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দেখো বাবা, 2 টাকার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে। সারোয়ার খানও হাসলেন এ কথা শুনে। তাদের হাসিতে যেন পরীর গা পিত্তি জ্বলে উঠল। তবুও নিজেকে সামলে ম্লান হেসে বলল, এই 2 টাকার মেয়ের কত ক্ষমতা তা দেখতে চান আপনারা? দেখাবো আমি। আশ পরীর গাল চেপে ধরল। পরীর ব্যথা লাগা সত্ত্বেও সে চুপ রইল। তোরে যদি এখন মাইরাও ফালাই তাও কেউ আমার কিচ্ছু করতে পারবো না। আমারে মাইরা ফেললে আমার ভার্সিটিতে খবর যাইব। তারা দেশ উত্তাল কইরা ফেলবো অপরাধীরে শাস্তি দিতে। আশ পরীর গাল আরো শক্ত করে চেপে ধরল। তা দেখে সারোয়ার খান পরীর থেকে আশকে ছাড়িয়ে এনে জিজ্ঞেস করলেন, কি শর্ত? যেই ঘর আপনারা পুরাইছেন আগামীকালের মধ্যে ওই ঘর ঠিক কইরা দিতে হইব, সঙ্গে নতুন কইরা ইট পাথর দিয়াও ঘর বানায় দেওয়া লাগব। পরী শান্ত গলায় বলল। সারোয়ার খান ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আর দ্বিতীয় শর্ত? পরী একটু হেসে বলল, পুরা গ্রামবাসীরে দাওয়াত কইরা ধুমধামের সাথে আগামী শুক্রবার এই বিয়া হইব। ফকিন্নির ঝির শখ কত? আশ তাচ্ছিল্য করে বলল। পরী নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল, ফকিন্নির ঝির বিয়ে যখন বড়লোক ঘরে হয় তখন অহংকারে তাদের পা মাটিতে পড়ে না।
এই কথা আগে শুনেন নাই? প্রথম শর্ত কোনোমতে মানতে পারলেও পরীর দেওয়া দ্বিতীয় শর্তে সারওয়ান খান চিন্তায় পড়ে যান। তাই দ্রুত কল করেন বড় ভাই সাফওয়ান খানের কাছে। উনাকে সবটা খুলে বলতেই উনি খানিকটা সময় চুপ থেকে চিন্তা ভাবনা করেন। তারপর অনিচ্ছা থাকা সত্ত্বেও সারোয়ার খানকে বলেন, ওর সব শর্ত মেনে নাও। পরীর শর্তে রাজি উনারা তা জানিয়ে তৎক্ষণাৎ হাসপাতাল পরিত্যাগ করেন সারোয়ার খান ও আশ। উনারা চলে যাওয়ার অনেকটা সময় পর সাদ পরীর কাছে আসে, এলোমেলো চুল, রক্তিম চোখ ও মলিন মুখ নিয়ে। পরী কিছু বলে না, চুপচাপ আধশোয়া হয়ে থাকে। তবে একবার আর চোখে তাকিয়েছিল সাদের দিকে, তারপর আবার দৃষ্টি সরিয়ে নেয়। চোখ বন্ধ করে মানসিক শান্তি খোঁজে। খানিক সময় নীরবে বসে থেকে সাদ হঠাৎ জিজ্ঞেস করে বসে, পরী আমাকে বিয়ে করবি? সাদের এমন প্রশ্নে পরিস্তম্ভিত হয়। সাদ যে হুট করে এমন একটা প্রস্তাব দিয়ে বসবে তা কখনোই অনুমান করেনি পরী। যদিও সাদের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝত সে, কিন্তু সেসব কখনো ধরা দিত না। সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। বিয়ে? বিয়ে করে তোমায় কি দিব বলতে পারো? আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। মলিন হেসে বলল পরী। পরীর কথা শুনে সাদ হঠাৎ অস্থির হয়ে উঠল। ধরা গলায় বলল, আমার চাওয়া এত বেশি না। ওই একটু সময় আর ভালোবাসা দিলেই হবে। পরী এবার চোখ মেলে তাকালো, কিন্তু দৃষ্টি তার সাদের দিকে নয়, উপরে শব্দ করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে। আজকাল ছেলেদের প্রতি বড্ড ঘৃণা হয়। গা পিত্তি জ্বলে উঠে। এই তুমি আমার পাশে বসে আছো, আমার কেমন কেমন যেন লাগছে। সবার মতো আমাকে দেখলেও কি তোর গা পিত্তি জ্বলে? পরী নীরব রইল সাদের করা প্রশ্নে। তা দেখে সাদ অধৈর্য হয়ে আবার জিজ্ঞেস করল, বল না পরী, আমারে দেখলেও কি তোর গা পিত্তি জ্বলে? একমাত্র তোমাকে আর আব্বাকে দেখলে জ্বলে না, কিন্তু তুমি সাথে থাকলে কেমন যেন একটা লাগে। কেমন লাগে? আমি নিজেও জানি না। সাদ মৃদু হেসে বলল, থাক, জানতে হবে না। সব সময় সব কিছু জানতে নেই। তবে তুই আমার হয়ে যা পরী। কথা দিচ্ছি অনেক ভালো রাখবো তোকে, একদম রাজরানী বানিয়ে রাখবো। তুই শুধু শেষ নিঃশ্বাস অবধি আমার হয়ে থাক। এত সবের মাঝেও পরীর হাসি পেল। পরী শব্দ করে হেসে শুধাল, কার শেষ নিঃশ্বাস? আমার না, তোমার। তোর। কারণ আমার শেষ নিঃশ্বাসের কথা আমি জানি না, কিন্তু তোর শেষ নিঃশ্বাসটা যেন আমাতেই শেষ হয়। অন্যথায় আগুন লাগিয়ে দিব তোর গায়ে, সঙ্গে আমিও জ্বলব। সাদের চোখে এক অদ্ভুত উন্মাদনা খেলে গেল, যা দেখে পরীর মারাত্মক হাসি পেল। আজকাল সব কিছু কেমন সহানুভূতি মনে হয় পরীর কাছে, যা পরীর একদমই সহ্য হয় না। ভয় দেখাচ্ছ? একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। আমাকে নিয়ে কোনো দুঃস্বপ্ন তুমি দেখো না সাদ ভাই? তোকে নিয়ে দেখা দুঃস্বপ্নটাকেও শ্রেষ্ঠ মনে হয়। সেখানে তোকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখি আমি, এটা দুঃস্বপ্ন কি করে হয়? পরী আবার চোখ বন্ধ করল। সাদের বলা কথার পৃষ্ঠে কিছু একটা বলবে বলে মুখ খুলল, কিন্তু শেষ পর্যন্ত কিছু বলল না। উল্টো কথার প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞেস করল, আমার বিয়ে ঠিক হয়েছে জানো না তুমি? কেন যেচে গিয়ে নিজের এত বড় সর্বনাশ করছিস তুই? ওমা, আমার তো সর্বনাশ হয়েই গেছে, নতুন করে আবার কি সর্বনাশ হবে? লম্বা শ্বাস টেনে সাদ নিজেকে সামলানোর চেষ্টা করল। পরী কি সত্যিই কিছু বুঝতে পারছে না, নাকি না বুঝার ভান করে যাচ্ছে? এতটা অবুঝ হওয়ার তো কথা নয়, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে সে। তাহলে আজ কেন এমন করছে? তবে কি পরী মনে মনে অন্য কোনো ছক কষছে? সাদ ধরেই নিল পরী যা করছে সব সজ্ঞানে করছে। তাই মনের মধ্যে ক্ষোভ পুষে রেখে বলল, যে বুঝেও না বুঝার ভান করে তাকে পৃথিবীর কেউই বুঝাতে পারবে না। তার সামনে প্রমাণ পেশ করলেও সে সব কিছুকে বিশ্বাস করতে নারাজ হবে। তারপর পরীর মুখপানে তাকিয়ে রইল উত্তরের আশায়। কিন্তু পরী কোনো জবাব দিল না। তবে মনে মনে আওড়াল, যার দিন দুনিয়া অন্ধকারে ডুবে যায় একমাত্র সেই জানে আলোর কি কদর হয়। আর যার সর্বাঙ্গ কলঙ্কে ঝলসে যায় সে বুঝে পবিত্রতার মূল্য কত বড় হয়। সাদ যখন বুঝল পরী কোনো জবাব দিবে না, তখন সে নিঃশব্দে ক্যাবিন থেকে বেরিয়ে যায়। বাইরের একটি টঙের দোকান থেকে আরও এক প্যাকেট সিগারেট কিনে একটা মুখে নেয়। আজ প্রথমবার পরীর কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছে সাদ। সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যাতও হয়েছে। যাকগে, প্রত্যাখ্যানের কোনো কষ্ট সাদের মনে নেই। কষ্ট শুধু একটাই, সব জেনে বুঝেও নিজের বিপদ নিজেই ডেকে আনছে পরী। সাদের মাথায় হঠাৎ একটা প্রশ্ন এলো। পরী সেদিন বলেছিল তিনজন মিলে তাকে, সাদ সম্পূর্ণ কথা ভাবতে পারল না। বাক্য সম্পূর্ণ করতে গেলে শেষের দিকে একটা শব্দ আসে যেটা সে পরীর জন্য উচ্চারণ করতে পারে না, কষ্ট হয়। সেসব না হয় থাক, সাদের মনের কষ্ট দেখার সময় কার আছে এই জগতে? থাকলেও তো সে কখনো কাউকে এই কষ্ট দেখাতে পারবে না, কারণ সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করতে ভালো লাগে না তার কাছে।
তবে প্রশ্ন হলো সেই তিনজনের মধ্যে একজন আশ হলে বাকি দুজনকে? সম্ভবত পরিও তাদেরকে চেনে না। চিনলে সেদিনই বাকি দুজনের নাম পুলিশের সামনে নিত সে। তার মানে ওই দুজনের খোঁজ একমাত্র আশই দিতে পারবে, কিন্তু আশের থেকে সেই দুজনের নাম সাদ জানবে কেমন করে? সাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আশের ব্যাপারটা সে পরে ভেবে নিবে। আপাতত ওই নরপিশাচ দুইটাকে দেখে নিতে হবে। আজ হাসপাতাল থেকে নিজ গৃহে ফিরে এসেছে পরি। অনেক কিছুই নতুন নতুন লাগছে এখানে। এই যেমন পুরনো ছনের চালের পরিবর্তে নতুন চাল দেখা যাচ্ছে, তাও আবার টিনের চাল। ঘরের চতুর্দিকে মাটির দেওয়ালে পুরো দাগ স্পষ্ট। ও হ্যাঁ, বাঁ দিকের জায়গাটাতে ইট পাথরের দালানও তৈরি করা হচ্ছে। পাড়া প্রতিবেশীরা যেভাবে ভিড় জমিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে পরি এ বাড়িতে প্রথম এসেছে, তাই সবাই এমন করে ভিমরি খেয়ে পড়ছে যেমন করে ভিমরি খায় বাড়িতে নতুন বউ এলে। সবার কানা ঘুষা ঠিকই পরির কানে আসছে। এক একজন এক এক রকম কথা বলছে। হাস্যকর ব্যাপার হলো দিন শেষে পরিই দোষী। একসময় অতিষ্ঠ হয়ে লাল মিয়া ও সাদ মিলে সবাইকে তাড়িয়ে দেয়। দুজনের কাণ্ড দেখে পরি উচ্চস্বরে হেসে ওঠে। লাল মিয়া বুঝতে পারেন না এভাবে হাসছে কেন পরি, কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞেসও করেন না। সন্ধ্যার শুরুতে বাড়ির পেছনে থাকা পুকুর ঘাটে পা ভিজিয়ে বসে আছে পরি। দূরদূরান্তর থেকে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে চারপাশের আলো। একসময় সাদ এসে পেছনে দাঁড়ালো। পরি টের পেল সাদের উপস্থিতি। আনমনা হয়ে শুধাল, কিছু বলবে? এখানে বসে আছিস কেন? ঘরে যা। পরি নিশ্চুপ হয়ে আগের মতোই বসে রইল। মৌন থেকে জানিয়ে দিল সে এখন এখান থেকে কোথাও যাবে না। সাদ তা বুঝতে পেরে পরির থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে তার পাশে গিয়ে বসল। পুকুরের পানিতে দৃষ্টি রেখে শুধাল, বাকি দুজনের নাম কি? পরি তাকালো সাদের দিকে। দু চোখে তার নীরব বেদনা। পুনরায় পুকুরের পানিতে দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের স্বরে বলে, তাদেরকে চিনি না আমি। কিছুক্ষণ চুপ থেকে সাদ শুধাল, আশকে কি আগে থেকেই চিনতি? দু একবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। তার মানে পূর্ব পরিচিত। প্রত্যুত্তরে ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস, যার মধ্যে মিশে ছিল এক বুক হতাশা, বেদনা ও বিষণ্ণতা। তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? পরি আর চোখে তাকালো সাদের দিকে। এর আগে কখনো এভাবে কিছুর আবদার করেনি সাদ, তাই বেশ অবাকই হলো। তবে তা সাদকে বুঝতে দিল না সে। কি চাও? আগে কথা দে, যা চাই তা দিবি। সাদের এ কথায় কেমন আকুলতা খুঁজে পেয়েছে পরি। কেন যেন সাদকে মানা করার ইচ্ছে জাগছে না মনে। তবুও নিজেকে যথেষ্ট সামলিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি যা চাও তা দেওয়ার সাধ্য আমার থাকলে অবশ্যই দিব। আমি এমন কিছু চাইব না যা তুই দিতে পারবি না, এই ভরসাটুকু আমায় করতে পারিস। পরি বিষণ্ণ মনে হাসল। কানের পেছনে চুল গুজে দিয়ে জিজ্ঞেস করল, বলো কি চাও তুমি? ওই জানোয়ার দুইটার নাম জানতে চাই। পরি অবাক দৃষ্টিতে সাদের দিকে তাকালো। আজকাল সাদকে কেমন অন্যরকম লাগে তার কাছে। সাদের ব্যবহারও অন্যরকম হয়ে গেছে। এই তো সেদিন হুট করেই ভালোবাসার কথা জানিয়ে দিল, আজ আবার ওই জানোয়ার দুটোর নাম জানতে চাইছে। কি করবে তাদের নাম জেনে? পরির মনে প্রশ্ন জাগল। তবে এবার আর তা গোপন করল না। মুখ ফুটে জিজ্ঞেস করল, তাদের সম্পর্কে জেনে তুমি কি করবে? খুন করব, বলে থামল সাদ। তারপর পরির দিকে তাকিয়ে আবার বলল, তাও নিজ হাতে। পরির কাছে সাদের এই রূপ অবিশ্বাস্য ঠেকল। কারণ ছোট থেকেই পরি দেখে আসছে সাদ শান্ত মেজাজের মানুষ। ঝগড়া বিবাদ সব সময় এড়িয়ে চলে, বলতে গেলে এড়িয়ে চলতে পছন্দ করে। আর আজ সেই মানুষটাই নাকি বলছে খুন করবে, তাও আবার নিজ হাতে। অবিশ্বাস্যের সঙ্গে সঙ্গে হাস্যকরও ঠেকল পরির কাছে। তা কিভাবে খুন করবে শুনি? যে হাত দিয়ে ওরা তোকে স্পর্শ করেছে সে হাত আমি পিষে ফেলবো, তারপর পুরুষাঙ্গ কেটে সারা দেহ আগুনে পুড়ব। আর পুলিশ যখন জানবে খুন দুটো তুমি করেছ, তখন? যে দেশে ধর্ষকদের শাস্তি হয় না সে দেশে ধর্ষকের খুনির শাস্তি হবে, এটাই তো স্বাভাবিক। খুনের আসামির শাস্তি জানো? ও তো সব জেনে লাভ নেই আমার। যে শাস্তিই হোক না কেন আমার কোনো আফসোস থাকবে না। এমনকি মৃত্যুদণ্ড আমি হাসতে হাসতে মেনে নিব। আমার জন্য তুমি কেন মরবে? ভালোবাসি তাই। সাদ ভাই, ওমন কথা বলো না প্লিজ। কেন শুনিসনি কখনো? যে ভালোবাসে সে আসলে বিষপান করে। ভালোবাসার অপর নাম বিষপান। তাই ভালো যেহেতু বেসেছি, বিষ তো পান করতেই হবে। পরি আর সেখানে বসে থাকতে পারল না। নীরবে উঠে দাঁড়ালো ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। উল্টো ঘুরে পা বাড়াতেই পেছনে থেকে সাদ বলে উঠল, আশা করছি যা চেয়েছি তা তুই আমাকে দিবি। আশের থেকে বাকি দুজনের নাম জেনে আমাকে জানাবি। পরি দাঁড়িয়ে গেল। ঘাড় বাঁকিয়ে সাদের দিকে তাকিয়ে শুধাল, আর আশ? আশকে কি করবে? কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দিব। পরি সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। সাদের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, খবরদার তুমি আমার হবু স্বামীর গায়ে একটা আঁচড়ও দিবে না।
বাব্বাহ, বিয়ে হওয়ার আগেই এত দরদ দরদ তো পুরা উল্টায় পড়তেছে। তাচ্ছিল্য হেসে বলল সাদ। পরি মুখ ফুটে কিছু বলল না। ঘরের দিকে চলে গেল। পরীকে যেতে দেখে সাদ পুকুরের পানির দিকে তাকিয়ে বলে উঠল, যার জন্য করি চুরি সেই বলে চোর। যার দুঃখে পুইরা মরি সে রাখে না কোনো খবর। চারপাশের আলো ক্ষীণ হতে হতে একদম অন্ধকার হয়ে গেল। আকাশেও চাঁদ উঠেনি। সম্ভবত অমাবস্যার রাত আজ। এই অমাবস্যা না হয় খুব দ্রুতই কেটে যাবে, কিন্তু সাদ ও পরীর জীবনে যে অমাবস্যা নেমেছে তা কাটবে কবে? সাদ আনমনে নিজেই নিজেকে প্রশ্ন করল, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর খুঁজে পেল না। একসময় ধৈর্য হারিয়ে সেও উঠে চলে গেল। সময় যেন খুব দ্রুত কেটে গেল। আজ পরীর গায়ে হলুদ আর কাল বিয়ে। বেশ জমকালো আয়োজন করেছেন সারোয়ার খান। পরী সেসব দেখে মনে মনে হাসছে। লোকে জানাজানি হওয়ার কত ভয় তাদের, সেজন্যই তো অনিচ্ছা সত্ত্বেও সত্যিটা ধামাচাপা দিতে পরীর কথা মতো এত আয়োজন করেছে। দুঃখিত, লোকে জানাজানি হওয়ার ভয় নয়, মূলত ক্ষমতাচ্যুত ও কেস মামলা হওয়ার ভয়ই এত আয়োজন। পারভিন বেগম পরীর গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে বললেন, কি সুন্দর দেখাইতাছে লো পরী। বিনিময়ে পরী মুচকি হাসল। তারপর আরিফা এসে গালে ও হাতে হলুদ ছুঁয়ে দিতে দিতে মুখ বাঁকিয়ে বললেন, সর্বনাশ হইলে হক্কলের কপাল মন্দ হইয়া যায়, তয় তোর দেহি কপাল খুইলা গেছে। এবারও পরী মুচকি হাসল। আরিফার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ হক্কলে আমার মতো কপাল নিয়া জন্মায় নাই চাচি। আর এইটুকুতেই অবাক হইলে তো চলব না, সামনে মেলা জিনিস দেখবার পাইবা, গিবত করার সুযোগও পাইবা। হ্যাঁ লো পরী, এত বড় সর্বনাশ হওয়ার পরেও দেহি তোর বড় বড় কথা কওয়া বন্ধ হয় নাই। এখন আমার মেয়র সাহেবের ছোকরার কথা চিন্তা কইরা খারাপ লাগতেছে। আমারও চাচি ছোকরার বয়স আর কত হইব, অথচ দেহ আমারে বিয়া কইরা নিজের মরণ ডাইকা আনতেছে। আরিফা কপাল কুচকালেন। এই মেয়ে কি সব বলছে তাই ভাবতে লাগলেন। এখন অন্য একজনের পালা এসেছে পরীর গায়ে হলুদ লাগানোর জন্য। তাই তিনি পরীর কথার মানে জিজ্ঞেস করতে পারলেন না, বাধ্য হয়ে সরে দাঁড়ালেন। পরমুহূর্তেই ভাবলেন, কলঙ্কিনীকে বিয়ে করা মানেই তো নিজের বিপদ নিজেই ডেকে আনা। তাই হয়তো পরী অমন কথা বলেছে। এবার সাদ এলো পরীর গায়ে হলুদ ছুঁয়ে দিতে। যদিও এখন সাদকে আশা করছিল না পরী। পরী তো ভেবেছিল আগামী দুদিন সাদ পরীর দৃষ্টির সম্মুখেই আসবে না। সাদ বিষাদ হেসে এক বুক হাহাকার নিয়ে আলতো করে পরীর গায়ে হলুদ ছুঁয়ে দেয়। বিড়বিড় করে বলে, এখনো সময় আছে পরী, বিয়েটা তুই করিস না। তোর দায়িত্ব আমি নিব, সঙ্গে অনেক অনেক ভালোবাসব। এখন এসব বলো না, তুমি কেউ শুনে ফেললে বিপত্তি বাঁধবে। ছলো ছলো চোখে পরীর চোখের দিকে একবার তাকিয়ে সরে দাঁড়ালো সাদ। পরী কি সাদের চোখ দেখে বুঝতে পারছে না সে পরীর জন্য ঠিক কতটা পুড়ছে? আর এই অবাধ্য মনটাও বড্ড জ্বালাতন করছে আজকাল। কোনোভাবেই বুঝো দিতে পারছে না সে। বারবার ইচ্ছে যাচ্ছে পরীকে নিয়ে দূরে কোথাও পালিতে যেতে। গায়ে হলুদ শেষ হলো। পরীকে গোসলও করানো হলো। এখন কাল সকালের অপেক্ষা। তারপরই বিয়ের তোড়জোড় লেগে যাবে। লাল মিয়া কপালে হাত দিয়ে ঘরের সদর দরজার সম্মুখে বসে আছেন। কৃত্রিম আলোয় সজ্জিত চারপাশের সাজসজ্জা তার চোখে কেমন যেন কটকটে লাগছে। এত আয়োজন, এত আলোকসজ্জা, অথচ তার মনে একটুও শান্তি নেই। তার মেয়ে যে কি করতে যাচ্ছে সে নিজেই জানে না। ঘরের পেছনের জানালা খুলে বসে আছে পরী। মৃদু হাওয়ায় তার চুল সামান্য উড়ছে। মনে মনে ভয়ানক এক ছক কষছে সে। সে জানে না এর পরিণামে কি হবে বা কি হতে পারে। কিন্তু সে তার লক্ষ্য থেকে পিছু হটবে না কিছুতেই। সবাই হয়তো ভাবছে নিজের সম্মান রক্ষার্থে বা টাকার লোভে পড়ে এই বিয়েতে রাজি হয়েছে পরী। কিন্তু একমাত্র সে এবং উপরওয়ালাই জানেন পরীর আসল উদ্দেশ্য। ভাবনার এক পর্যায়ে গিয়ে পরী আকাশপানে তাকিয়ে নীরবে আর্তনাদ করে বিড়বিড় করে বলতে থাকল, ভয়ঙ্কর এক যুদ্ধের ময়দানে নেমেছি আমি। জানি না বিজয়ী হব নাকি পরাজিত। যাই ঘটুক না কেন, অন্তত জীবনে কোনো আফসোস থাকবে না। মৃত্যুর আগ মুহূর্ত অবধি বলতে পারবো আমি চেষ্টা করেছি। এই অবধি বলে থাকলো সে। তারপর আবার চোখ বন্ধ করে বলতে লাগলো, কাল একমাত্র তুমিই পারো আমার ভাগ্যে জয় লিখতে। এ সমাজে ধর্ষকদের কোনো বিচার হয় না। অন্তত আমি হতে দেখিনি। কিন্তু এবার পুরো দেশ দেখবে একজন ধর্ষকের শাস্তি ঠিক কতটা ভয়ানক হওয়া উচিত। অন্যদিকে সাদ একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। বিগত কয়েকদিনে অনেক বেশি সিগারেট টেনেছে সে। ফলস্বরূপ বুকের ভেতর অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। অনুভূত হচ্ছে চিনচিনে ব্যথা। তবে এই ব্যথা কেবল সিগারেট টানার ফল নয়, প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখারও ফল। সিগারেটের ব্যথা না হয় সিগারেট ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু পরীকে হারানোর ব্যথা, এ ব্যথা যে পৃথিবীর কোনো কিছুতেই কমার নয়। হয়তো একমাত্র মৃত্যুই পারে তাকে এই ব্যথা ভুলিয়ে দিতে। আকাশের দিকে তাকিয়ে সাদ চাঁদকে খুঁজার চেষ্টা করল। অথচ আজও চাঁদের দেখা মিলছে না বিশাল ওই আকাশ জুড়ে। কালো মেঘে ঢেকে আছে বোধ হয়।
একসময় নিজের ভাগ্যের উপর পরিহাস করে আকাশের দিকে তাকিয়ে সাদ আনমনে শুধাল, পরীরে আমার জন্য সৃষ্টি না করলে ওর জন্য আমার বুকে প্রেম কেন দিলা? কেন ওর প্রতি আমার ভালোবাসা জাগলো? আর কেনই বা এই দহনে পুরাইতেছ তুমি আমারে? এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সাদ। জীবনটা কেমন বিষাদ হয়ে গেছে। কোনো কিছুতেই যেন মন বসে না। মাথায় শুধু একটা কথাই ঘুরে, পরীর এই বিয়ে হতে দেওয়া যাবে না। সাদের মনে জেদ চাপল। যে করেই হোক না কেন এই বিয়ে আটকাতে হবে। পরীকে বুঝাতে হবে। প্রয়োজনে পরী রাজি না হলে তাকে অপহরণ করবে। তবুও পরীকে হারাতে পারবে না সে। আর সময় নষ্ট না করে দ্রুত চলে গেল পরীদের বাড়িতে। গিয়ে দেখল লাল মিয়া এখনো দুয়ার ধারে বসে আছে। লাল মিয়াকে সালাম জানিয়ে সাদ বলল, চাচা পরীর সাথে একটু কথা কওয়া যাইব? মনে মনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল সাদ। কোনো কিছু না ভাবে চলে তো এসেছে সে, কিন্তু এত রাতে পরীর সাথে লাল মিয়া তাকে দেখা করার অনুমতি দিবে কিনা তার সংশয় থেকে যায়। লাল মিয়া একটু অন্য দৃষ্টিতে তাকালেন সাদের দিকে। যতই সাদ তাদেরকে সাহায্য করুক না কেন, গভীর রাতে যুবতী মেয়ের সাথে একা দেখা করাতে দেওয়াটা শোভনীয় দেখায় না এবং উচিতও না। সাদ হয়তো বুঝতে পারল ব্যাপারটা। তাই লাল মিয়া প্রত্যুত্তরে কিছু বলার আগেই সে লালা দিয়ে ওষ্ঠদয় ভিজিয়ে বলল, আমি আসলে শেষবারের মতন একবার পরীরে বুঝাইতে চাই। তাও আপনার ও চাচির সামনে। মাইয়াডারে আমি মেলা বুঝানির চেষ্টা করছি বাজান, আফসোস পারি নাই। দেহ তুমি পারো কি না? হতাশ হয়ে বললেন লাল মিয়া। পরী যেহেতু জেগেই ছিল তাই সাদের সব কথা বেশ স্পষ্টভাবেই শুনতে পায় সে। শরীরে ওড়না জড়িয়ে চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে বাইরে আসে। তেজস্বী কণ্ঠে বলে, আমারে কিছু বুঝাইয়া লাভ নাই। আল্লাহ র দোহাই লাগে সবাইরে, আমি যা করতে চাইতেছি আমারে করতে দেন। ভালো মানুষ চোখে পড়ে না তোর? নর্দমার কীটের পেছনে ছুটতেছ কেন তুই? এর উত্তর আমি কাউরে দিতে চাইতেছি না, মেলা রাত হইছে, তুমি তোমার বাড়ি যাও। এখন পরীর উপর রাগ হচ্ছে সাদের। থাটিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। কিন্তু অধিকার না থাকা এই কাজটা সে করতে পারছে না। এখনো অনেক সময় আছে, পরী নিজের ভালো কোনটায় বুঝার চেষ্টা কর। লাল মিয়াও সাদের সঙ্গে তাল মিলিয়ে বললেন, হয়তো আমার কাছে টাকা পয়সার অভাব। তোরে কোনোদিন থাকা খাওয়ার খোটা দিমু না আম্মা। দরকার লাগলে সারা জীবন তুই আমার ঘরে বইয়া খাবি। তাও এই বিয়া তুই করিস না। এই বিয়া করলে তোর কোনো দিন সুখ হইব না। সুখ পাখি তো আগেই ওড়াল দিছে। এখন আর সুখ খুঁজমু কেমনে? বলে ঝটপট নিজের ঘরে চলে গেল পরী। গিয়ে দরজায় ভালো করে খিল দিল। সাদ ও লাল মিয়া পরীর পিছু পিছু গেল। দরজা ধাক্কাল। কিন্তু পরী দরজা খুলল না। উল্টো ক্রোধিত স্বরে বলল, আমারে একটু শান্তিতে ঘুমাইতে দেও তোমরা। তুমি চইলা যাও আব্বা, আমার মাইয়াডারে বুঝানো এত সহজ না। লাল মিয়া বললেন। সাদ কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। তবে সে মুখে কিছু না বললেও মনে মনে অনেক কিছু পরিকল্পনা করে ফেলেছে। যা আগামীকাল পরী বিয়েতে বসার আগে সম্পূর্ণ করতে হবে। অপহরণ করতে হবে পরীকে। এছাড়া আর কোনো পথ সে দেখছে না। পরী বেশ ভালো করেই বুঝতে পারছে সাদ এত সহজে পরীকে এই বিয়ে করতে দিবে না। সাদের মতো শান্ত প্রকৃতির একজন মানুষ হঠাৎই যে তার প্রেমে এমন উন্মাদ হয়ে যাবে তা কে জানত? পরী বিছানায় শুয়ে চোখের পানি ফেলতে লাগল। আর কম্পিত স্বরে বিড়বিড় করে কবিতা আবৃত্তি করতে লাগল। সুখ পাখিগুলো যাচ্ছে উড়ে। দেখছি আমি চুপটি করে। চাইছি আমি দিতে ধরা। ভাবছি আমি এ কেমন পীড়া। ভাবনাগুলো থামুক এবার। চলতে হবে আমার একার। রাস্তাটা যে কাটায় ভরা। কিন্তু স্বপ্ন তো আমার আকাশ ছোঁয়া। পথটা যে আরো অনেক বাকি। দিতে হবে আমার একার পারি। শুনতে হবে কটু কথা। কিন্তু সংগ্রাম তো আমার রক্তে মিশা। ভোরের আলো ফুটতেই পরী বিছানা ছেড়ে উঠে পড়ে। অনেক প্রস্তুতি নিতে হবে। বাড়ির পেছনে থাকা পুকুর ঘাটে বসে কুলি করছিল আর ভাবছিল কিভাবে কি করবে। সে মুহূর্তে সাদ পেছনে এসে দাঁড়ায়। পুকুরের পানিতে পরী সাদের প্রতিচ্ছবি দেখতে পায়। সঙ্গেও দেখতে পায় পকেট থেকে সাদা রঙের রুমাল বের করে নিঃশব্দে পরীর দিকে এগিয়ে আসছে সে। পরী কুটিল হাসে। সাদ তার কাছাকাছি চলে আসতেই দ্রুত ঘুরে বসে সে। সাদ থেমে যায়। একবার রুমালের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। ভ্যাবলা কান্তের মতো হেসে পরীর নাকের দিকে রুমাল নিয়ে যায়। কিন্তু তার আগেই পরী সরে বসে। এরকম কিছু করার চিন্তাও কইর না। আজ এই বিয়া না হইলে আমি বিষ খামু। ক্রোধিত নয়নে সাদের দিকে তাকিয়ে বলে পরী। সাদ রুমাল দূরে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে। খামচে ধরে মাথার চুল। সাদের অবস্থা দেখে পরী গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, তুমি এমন উন্মাদনা কেন করতেছ সাদ ভাই? তোর প্রেমে তোকে হারানোর ভয়। বুঝছ না তুই? কিন্তু আমি তো আর তোমার প্রেমে পড়ি নাই। এছাড়া আমার কি আর ওই সুযোগ আছে? তুমি জানো না আমি কলঙ্কিনী? কলঙ্কিনী তুই সবার কাছে হতে পারিস, কিন্তু আমার কাছে না। আমার কাছে এখনো তুই আগের সেই পরীই রয়ে গেছিস।
আজকে যদি আশের সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো বলে দিতেছি। সাদ গিয়ে পরীর দু কাঁধ শক্ত করে চেপে ধরে। পাগলের মতো আচরণ করে বলতে থাকে, কেন নিজের ভালো বুঝতেছস না পরী? ছাড়ো আমাকে। সহ্য হয় না কারো স্পর্শ। সাদ দ্রুত ছেড়ে দিল। পরী তেজ দেখিয়ে চলে গেল সেখান থেকে। আর সাদ কিছুক্ষণ পাগলের মতো পায়চারি করে বড় এক গাছে হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মেরে হাতকে জখম করতে থাকে। এসবেও যখন শান্তি খুঁজতে ব্যর্থ হয় তখন থেমে যায়। গাছের সাথে হেলান দিয়ে বসে কাপা কাপা হাতে সিগারেট ধরায়। কিছুক্ষণ সিগারেট টানার পর যেন শান্তি খুঁজে পায় সে। সফল হয় নিজেকে সামলাতে। চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকে পুরনো কথা। যখন সে লুকিয়ে লুকিয়ে পরীকে ভালোবাসত। আচ্ছা পরী কি বুঝতে পারত না সেসব? নাকি বুঝেও না বুঝার ভান করত? তুই কেন আমাকে গ্রহণ করলি না পরী? কেন আমার হইলি না? বিড়বিড় করে বলে চোখ মেলে তাকায় সে। চোখ দুটো তার রক্তবর্ণ ধারণ করে আছে। ঘটা করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে পরীর। সাদ তা পরীদের বাড়ির এক কোণে দাঁড়িয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে দেখে যাচ্ছে। একটু পরেই বরযাত্রী চলে আসবে। অথচ সে এখন অবধি কিছুই করতে পারেনি আর না করতে পারবে। পরী বিষ খাওয়ার হুমকি যে দিয়েছে। আচ্ছা আশের সাথে কি বাকি দুজনও আসবে আজ? সাদের মনে প্রশ্ন জাগল। সাদের মনে হচ্ছে ওই দুজনও আসবে। আর তাদের যদি একবার চিনতে পারে সাদ তাহলে আজ আর তাদের রক্ষে নেই। একটু পর বরযাত্রী এলো। তুলনামূলক কমই এলো আত্মীয় স্বজন। সাদের কেন যেন হাসি পেল এসব দেখে। হাসতে হাসতে গেল পরীর ঘরে। সেখানে ছিল অনেক মানুষের ভিড়। তবুও সেসব তোয়াক্কা না করে সাদ পরীর পাশে গিয়ে বসল। লাল টুকটুকে বউ সেজে বসে আছে মেয়েটা। সুন্দর লাগতেছে তোরে। ফিসফিস করে বলল সাদ। ধন্যবাদ। তোর কাছে কিছু একটা চাইছিলাম। মনে আছে? আমার আশেপাশে থাকো দেখলে ইশারায় জানিয়ে দিব। কিন্তু তুমি কিছু করবে না। আমার প্রতিশোধ আমিই নিব। সাদ কিছু না বলে সামান্য হেসে হেলেদুলে উঠে গেল পরীর। অদূরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। একটু পর আশ এলো পরীর পাশে গিয়ে বসল সাদা শেরওয়ানি পরে। সাদের কিছু করার রইল না। ছলো ছলো চোখে এক বুক আফসোস নিয়ে তাদের দিকে তাকিয়ে মনে মনে রবের নিকট অভিযোগ করে বলল, আমার প্রতি এত নির্দয় না হলেও পারতে। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানোও শুরু হলো। একসময় কবুল বলার মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। সাদ কেবল দরজার কাছ থেকে দাঁড়িয়ে পরীকে মন ভরে দেখে গেল। এই যে পরী কবুল বলে আশকে আপন করে নিয়েছে সেজন্য এখন পরী তার জন্য সম্পূর্ণভাবে হারাম হয়ে গেছে। এখন আর পরীর উপর তার কোনো অধিকার অবশিষ্ট রইল না। হয়তো সাদের চোখ থেকে গোপনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল কিন্তু কেউ দেখার আগেই সাদ তা গোপনে মুছে নিয়েছে। কারণ ছেলেদের যে কাঁদতে নেই। সবার সামনে তো একদমই না। তবে সাদ লক্ষ্য করেছে কবুল বলার সময় অদ্ভুতভাবে হেসেছে যাকে বলে রহস্যময়ী হাসি। পরীর মুখে এরকম একটা পরিস্থিতিতে এরকম হাসি সাদের মনে সন্দেহ সৃষ্টি করেছে। পরী যে বড় কোনো লক্ষ্য নিয়ে এই বিয়েটা করেছে তাও অনুমান করতে পারছে। যাওয়ার আগ মুহূর্ত অবধি সাদ অপেক্ষায় ছিল পরী সাদকে ইশারায় দেখাবে ওই ছেলে দুটোকে। কিন্তু পরী ইশারায় দেখায়নি। তাই সাদ ধরেই নিয়েছে ছেলে দুটো আজ আসেনি। তবুও তা নিশ্চিত হতে পরীকে আশের গাড়িতে তুলে দিয়ে দরজা বন্ধ করার সময় ফিসফিস করে পরীকে জিজ্ঞেস করেছিল, আসেনি? পরীও সাদের মতো করে সাদকে জবাবে জানিয়েছিল, না। তারপর, ভালো থাকিস বলে সাদ সরে দাঁড়ায় পরীর থেকে। অশ্রুসিক্ত চোখে হারিয়ে যায় সবার দৃষ্টির অগোচরে। আশের ঘরে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে পরী। বাসর ঘরের মতো করে ঘরটাকে সাজানো হয়নি, এমনকি বাড়িটাকেও বিয়ে বাড়ির মতো সাজানো হয়নি। একদম নিতান্ত দিনের মতোই সব কিছু। এত ঘোমটা দিয়ে বসে থাকতে ভালো লাগছে না পরীর। ঘোমটা তুলে বেনারসি পাল্টে সুতি শাড়ি পরে নিল। একটু পর দরজা খোলার শব্দ হলো। পরী প্রথমে ভেবেছিল আশ এসছে তাই সতর্ক হয়েছিল। কিন্তু পরে দেখল আশ নয়, অন্য একটা মেয়ে এসেছে। মেয়েটি পরীকে দেখে মুচকি হেসে বলল, ভালো করেছো বেনারসি পাল্টে। আপনি? আমি এ বাড়ির বড় বউ আর তোমার বড় যা। বেড সাইড টেবিলে দুধের গ্লাস রাখতে রাখতে বলল। পরী কেবল ছোট্ট করে, ওহ বলল। আমার নাম ফাতিহা, তোমার নাম কি? পরী। নামের সাথে তোমার বেশ মিল আছে, তুমি দেখতেও পরীর মতো। মায়া পরীর মতো বলে আবারও সামান্য হাসল ফাতিহা। তারপর কিছু সময় নীরব থেকে পরীর কাছাকাছি এসে আস্তে ধীরে জিজ্ঞেস করল, তুমি চাইলে তো অনেক কিছু করতে পারতে, এই নরকে এলে কেন? আপনি আছেন কেন? ফাতিহা যেন অপ্রস্তুত হয়ে উঠল পরীর প্রশ্নে। তবুও নিজেকে সামলে মলিন মুখে বলল, সে অনেক লম্বা কাহিনী, অন্য কোনো একদিন বলবো। আপাতত জেনে রাখো ভাগ্যের পরিহাসে এখানে আছি আমি। অনেক সময় নিজের ভাগ্যকে নিজেরই সাজিয়ে নিতে হয়। তাহলে তা না করে তুমি কেন এখানে এলে? নিজের ভাগ্যকে সাজাতে। বিড়বিড় করে বলল পরী।
ফাতিহা তা অস্পষ্ট শুনতে পেল। তাই কোনো কিছু বুঝতে না পেরে শুধাল, মানে হো? এ প্রসঙ্গ এড়িয়ে যেতে পরি ফাতিহার মতো করেই বলল, তেমন কিছু না। আমারও লম্বা কাহিনী অন্য কোনো একদিন বলবো। তুমি কেমন যেন, তোমার কথায় কেমন রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছি আমি। পরি অট্টহাসি দিল ফাতিহার কথা শুনে। পরীকে এভাবে হাসতে দেখে ফাতিহা ভীত চোখে দরজার দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, আস্তে পরি, এ বাড়ির বউদের শব্দ করে হাসা নিষেধ। কিন্তু আমি তো সাধারণ বউ নই ভাবি, আমি তো এ বাড়ির স্পেশাল বউ। ফাতিহা আর কথা বাড়াতে চাইল না পরীর সাথে। পরীকে তার সুবিধার মনে হচ্ছে না। আশ এলে দুধটা তাকে খেতে দিও, বলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো তাকে জবাবদিহি করতে হবে এর জন্যে। ফাতিহা চলে যাওয়ার পর দ্রুত দরজা ভেতর থেকে ভালোভাবে আটকে দিল পরি। তারপর নিজের লাগেজ থেকে ছোট্ট একটা ঘুমের ট্যাবলেট বের করে তা মিশিয়ে নিল দুধের সাথে। গ্লাসটা আবার আগের জায়গায় রেখে দরজা খুলে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানার এক কোণে। আশ এলো মধ্যরাতে মাতাল হয়ে হেলে দুলে। গা থেকে কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে। সম্ভবত বাংলা মদ খেয়েছে। পরীর মনে হলো এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না। পরী ঝটপট বিছানা থেকে উঠে ঘরের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে আশের হুঁশ নেই বললেই চলে। টলতে টলতে খাটের মাঝ বরাবর গিয়ে শুয়ে পড়ল। এমন চাপে শুয়েছে যে অন্য কোনো মানুষের ঘুমানোর জায়গা নেই আর। কিছুক্ষণ নীরবে থেকে টেবিলের কাছে ধারালো ছুরি রেখে আশের কাছাকাছি গিয়ে দাঁড়ালো পরী। কণ্ঠস্বর খাদে নামিয়ে বার দুয়েক ডাকল আশকে। কিন্তু আশ সাড়া দিল না। অথচ আশের সঙ্গে কথা বলাটা এই মুহূর্তে অনেক বেশি জরুরি। কে জানে, হয়তো এখনই আশের মুখ থেকে বাকি দুজনের সম্বন্ধে জানা যাবে, কারণ সেদিন রাতে সে তাদের চেহারা স্পষ্ট দেখেনি। তাই হয়তো আজ বিয়েতে তাদেরকে দেখেও সে চিনতে পারেনি। অথবা তারা আসেইনি। পরী এবার আশকে ধাক্কাতে লাগল। কাজেও দিল বটে। একটু পর আশ বিরক্তির সুরে বলে উঠল, কোন শালায় রে? আশের গলার স্বর শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে পুরোপুরি মাতাল হয়ে আছে। পরীর সাহস বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, পরী কে? আশ? আশ জবাব দিল না। পরী আবার আশকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, আশ পরীকে? আশ এবার অস্পষ্ট সুরে জবাব দিল, খাওয়া মাল। পরীকে কারা বলাৎকার করেছে? আশ উত্তর দিল না। আবার ঘুমিয়ে পড়ল। পরী আবারও আশকে ধাক্কিয়ে আংশিক জাগিয়ে তুলল। আবারও একই প্রশ্ন করল। যার প্রত্যুত্তরে আশ বলেছিল, রেহান ওয়াহিদ আশ। পরী নাম দুটো মাথার মধ্যে ভালোভাবে গেঁথে রাখল। আশকে আর কিছু জিজ্ঞাসা না করে ঘুমাতে দিল। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আশের শেরওয়ানির পকেট খুঁজে তার মোবাইল ফোন বের করল। কিন্তু ফোনটা ফেসলক করা। অত্যন্ত সাবধানে আশকে উল্টে ঠিক করে নিল পরী। ঘরের আলো জ্বালিয়ে মুখের সামনে ফোন ধরতেই আনলক হয়ে গেল। তারপর দ্রুত ঘরের আলো নিভিয়ে সোজা চলে গেল ঘরের বেকনিতে। খুঁজে খুঁজে রেহান ও ওয়াহিদের নম্বর বের করল। তারপর তা উঠিয়ে রাখল নিজের মোবাইলে। সাথে সাথে নম্বর দুটো দিয়ে মেসেজে লিখে দিল, রেহান ও ওয়াহিদ বাকি দুজনের নাম। যেভাবেই হোক তাদের সাথে যোগাযোগ করে তাদের স্পষ্ট কিছু ছবি পাঠাও আমার কাছে। তবে তাদের কিছু করো না প্লিজ। আমি আমার প্রতিশোধের খেলায় তোমায় জড়াতে চাই না। সাদ তখন এলাকার নদীর তীরে বসে সিগারেটের ধোঁয়া উড়ানোয় ব্যস্ত ছিল। হঠাৎ পরীর এ মেসেজ দেখে হাসল সামান্য। তারপর বিড়বিড় করে বলল, যা তোর তা আমার। খান বাড়ির সবাই বসে নাস্তা করছিল। সে সময় পরী সিঁড়ি বেয়ে নিচে এসে বসে পড়ল ফাতিহার পাশে। সাফওয়ান খানকে দেখে মুচকি হেসে বলল, জেঠু পানির জগটা এদিকে দিন তো। সবাই অবাক চোখে তাকিয়ে রইল পরীর দিকে। বিয়ের পরের দিন সকালেই যে পরী এ বাড়ির কর্তা সাফওয়ান খানকে পানির জগ এগিয়ে দেওয়ার নির্দেশ দিবে তা যেন কেউ ভাবতেই পারেনি। আশের চোখে ফুটে উঠল ক্রোধের অনল। দাঁতে দাঁত চেপে বলল, টেবিলে না বসে সবাইকে খাবার সার্ভ করে দাও। ওমা, সবাই খাচ্ছে তো আমি কেন সার্ভ করব? কাজের লোক তো আছেই সার্ভ করার জন্য। পরীর এ কথায় সাফওয়ান খানের ক্ষোভ বাড়ল। উনি ক্রোধিত নয়নে পরীর দিকে তাকিয়ে বললেন, তোমার দুটো শর্ত মেনে নিয়েছি বলে ভেবে নিও না তুমি যা চাইবে তাই হবে এই বাড়িতে। ভুলে যেও না তোমার উপর দয়া করে তোমাকে এই বাড়ির বউ বানিয়ে আনা হয়েছে। আরেহ জেঠু, আপনি তো দেখছি ভীষণ ধাপ্পাবাজ। কয়েক মাস পরেই তো নির্বাচন, তাই যেন কোনো থানা পুলিশ না হয়, জনগণের সামনে আপনার নাম খারাপ না হয়, এই ভয়েই তো আমাকে এই বাড়ির বউ করে আনলেন। আর এখন বলছেন অন্য কথা? ফাতিহা পরীর হাত শক্ত করে চেপে ধরল। ভীতকণ্ঠে বলল, চুপ করো পরী। ফাতিহার ভীত ও ধীর গলার স্বর শুনতে পেয়ে পরী উল্টো আরো জোর গলায় বলল, আরেহ ভাবি, ভয় পাচ্ছ কেন তুমি? বাবা আর জেঠু বাঘ নাকি ভাল্লুক যে তাদের ভয় পেতে হবে? সাফওয়ান খান শব্দ করে সামনে থাকা খাবার প্লেট জোরে ধাক্কা দিয়ে উঠে গেলেন। উনি চলে যাওয়ার পরপরই আশের মা আফিফা শুধালেন, গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় তোমাকে তোমার বাবা মা শেখায়নি? নাকি বেয়াদবি শিখিয়ে পাঠিয়েছে কোনটা?
শাশুড়ি আম্মা, আপনি তো নিজের সন্তানকেই মানুষ বানাতে পারলেন না, আপনি আবার আমার শিক্ষার উপর প্রশ্ন তুলছেন? পরীর কথাগুলো যেন আগুন ছুড়ে দিল। রাগে আফিফার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। পরিবেশ হয়ে উঠল থমথমে। সারোয়ার খান উঠতে উঠতে বলে গেলেন, নিজের দুর্ভাগ্যকে ডেকে এনো না। আপনার ছেলেকে বিয়ে করার চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে? সারোয়ার খান প্রত্যুত্তর করলেন না। চুপচাপ ক্ষোভ নিয়ে স্থান পরিত্যাগ করলেন। দুপুরের দিকে শিউলি ফোন করলেন পরীকে। কান্না জড়ানো স্বরে শুধালেন, তুই ভালা আছোছ তো আম্মা? হ আম্মা, আমি ভালো আছি। তুমি আর আব্বা কেমন আছো? ভালাই নিয়ম অনুযায়ী আইজকা আইবি না আম্মা? তোরে নিয়া তোর বাপ মেলা চিন্তা করতাছে। আব্বারে চিন্তা করতে মানা কইরা দেও আম্মা। আব্বারে কইও খুব শীঘ্রই আমি ফিরা আমু। মলিন মুখে বলল পরী। শিউলি অবাক হলেন পরীর কথায়। জিজ্ঞেস করলেন, ফিরা আবি মানে? ততক্ষণাৎ পরী কথা ঘুরাতে বলল, মানে দেখা করতে যামু। 1 সপ্তাহ কেটে গেল। পরীর সাথে খান বাড়ির কারো সম্পর্কই ভালো হলো না। বরং দিন দিন তা যেন অবনতির দিকে গিয়ে ঠেকেছে। প্রতিদিনকার বিকেলের মতো আজও পরী সাদে বসে দক্ষিণা হাওয়া গায়ে মাখাচ্ছিল। সে সময় ফাতিহা এলো পরীর কাছে। মূলত সে রোদে শুকাতে দেওয়া শুকনো কাপড়গুলো নিতে এসেছিল। এসেই দেখল পরী এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে। পরী এখনো ফাতিহার উপস্থিতি টের পায়নি। তা বুঝতে পেরে ফাতিহা পরীর পেছনে দাঁড়িয়ে শুধাল, কেন এমন করছো বলো তো? অযথা আগুন নিয়ে খেলার কি প্রয়োজন? পরী পিছু ঘুরে তাকালো। দেখল ফাতিহা দাঁড়িয়ে। অযথা? অযথা নয়তো কি? তুমি পারবে তাদের সাথে? জানি না, তবে এত সহজে ছেড়েও দিব না। আনমনে মুখ ফসকে বলে ফেলল পরী। ফাতিহা অবাক হলো পরীর কথায়। যা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। তাই ব্যাপারটা সামাল দিতে পরী আবার বলল, মানে বলতে চাচ্ছি তারা আমার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমন ব্যবহারই আমার থেকে পাবে। তারা কখনোই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। বরং দিন দিন তাদের অত্যাচারের পরিমাণ বাড়াবে। তারা ভালো ব্যবহার না করলে আমার থেকেও ভালো ব্যবহার পাবে না। হিসেব বরাবর। তোমাকে দেখে একদমই বোকা মনে হয় না, তোমার কথাবার্তায় তো আরও না। তাহলে কেন ছোট ভাইয়াকে বিয়ে করার মতো এত বড় বোকামি করেছ তুমি? পরী উত্তর দিল না। চুপ হয়ে রইল। এসব প্রশ্নের উত্তর সে এখন আর কাউকে দিতে চায় না। এখন তো তার মাথায় অন্য কিছু ঘুরছে। সেদিন সন্ধ্যায় হঠাৎ খবর এলো রেহান ও ওয়াহিদকে অনেক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুজনের হাতই একদম পিষে ফেলা হয়েছে। তারপর পুরুষাঙ্গ কেটে পুরো দেহ আগুনে পুরানো হয়েছে। খুনি এত সতর্কতার সাথে এদেরকে খুন করেছে যে পুলিশ খুনির কোনো হদিস পাচ্ছে না। খুনের বর্ণনা শুনেই পরী চমকেছে। এ খুন যে সাদ করেছে তার কোনো সন্দেহ নেই। কিন্তু সাদ এমন কেন করল? এখন যদি পুলিশ টের পেয়ে যায় তখন কি করবে? সবার আড়ালে গিয়ে চুপিসারে কল করল সাদকে। আশেপাশে ভালো করে তাকিয়ে ধীর কণ্ঠে শুধাল, কেন করেছো এসব? না করেছিলাম না আমি। সাদ কোনো প্রত্যুত্তর করল না। সাদকে নীরব থাকতে দেখে পরী আবার বলে উঠল, ওরা তো আমার শিকার ছিল। ওরা আমারও শিকার ছিল। আরও একটা শিকার বাকি আছে। তোর হাতে সময় খুব কম। পারলে নিজের শিকার নিজে কর, নইলে কাল পরশুর মধ্যে ওই শিকার আমার হয়ে যাবে। থানা পুলিশের ভয় নেই তোমার? জানি না, বলে কল কেটে দেয় সাদ। পরী অস্থির হয়ে উঠে সাদের থেকে এসব শুনে। এসব তো পরীর পরিকল্পনার বাহিরে। পরী তো অন্য কিছু ভেবে রেখেছিল, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙ্গে। অনেক চিন্তা ভাবনা করার পর পরী সিদ্ধান্ত নিল যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তারপর আগামীকাল ভোরের আলো ফোটার আগেই পালাতে হবে এই বাড়ি ছেড়ে। এর মধ্যে পরবর্তী সময়ের ব্যবস্থাও করে রাখতে হবে। কারণ আশকে খুন করে পালিয়ে যাওয়ার পর এত সহজে তাকে সারোয়ার খান ও সাফওয়ান খান ছেড়ে দিবে না। আবার না পালালেও বিপদ। পরী দ্রুত বান্ধবী শিফাকে কল করে সবটা জানালো। শিফা শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অতঃপর অস্থিরচিত্তে শুধাল, তুই কি পাগল পরী? শেষমেশ কিনা তুই একটা রেপিস্টকে বিয়ে করেছিস, আমরা কি মরে গিয়েছিলাম? সেদিন যখন জানতে চেয়েছিলাম একবার সবটা জানানো যায়নি? নাকি আমাদের বিশ্বাস করতে পারছিলিস না কোনটা? আমার নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। শিফা অধৈর্য হয়ে বলল, আর কিছু করিস না পরী, তুই ক্যাম্পাসে ফিরে আয়। নিজেকে আর অন্ধকারের মাঝে হারাতে দিস না। অলরেডি অন্ধকারের মাঝে হারিয়ে গেছি আমি। আজ রাতই এ বাড়িতে শেষ রাত হবে হয়তো। তারপর তোদের সাহায্যের আমার ভীষণ প্রয়োজন। বড্ড জেদি তুই পরী। জবাবে পরী কিছু বলল না। মৌন থাকল। তা দেখে শিফা বলল, আমরা সবাই তোর সাথে আছি, কোনো চিন্তা করিস না তুই। হুম, বলে ফোন রেখে দেয় পরী। এবার শুধু রাত হওয়ার পালা। তারপরই পরী তার কাজ শুরু করবে। যদিও ভয় হচ্ছে অনেক, তবে ভয় পেলে চলবে না আজ। এই ভয়কেই কাজে লাগিয়ে অস্ত্রে পরিণত করতে হবে।
আশ রাত 11টার পর ঘরে ফিরল। আজও সে মাতাল হয়ে টলতে টলতে ঘরে এসেছে। এটা তার প্রতিদিনকার ঘটনা। তবে আশ মাতাল হওয়ায় যেন পরীর জন্য সুবিধাই হলো। ইচ্ছে তো ছিল রক্তাক্ত করে শেষ করে দিতে এই নর্দমার কীটটাকে। তবে এই মুহূর্তে হয়তো তা সম্ভব হয়ে উঠবে না। এখনের জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। আলমারি থেকে নিজের ভ্যানিটি ব্যাগ করল পরী। ব্যাগের ভেতরে হাতড়ে বের করল একটা কাচের শিশি। ভেতরে ঘোলাটে বাদামি রঙের তরল। পরীর মনে পড়ে যায় বিয়ের আগের রাতের কথা। সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন পরী নিকাব পরে গিয়েছিল গ্রামের শেষ মাথায়, যেখানে সাপুরে করিম চাচার বাড়ি। ঝোপঝাড়ের মধ্যে ছোট্ট একটি ছনের ঘর তার। একাই থাকেন তিনি। আগে মেলায় সাপের খেলা দেখাতেন, কিন্তু এখন আর দেখান না। এত রাতে পরীর উপস্থিতি দেখে কিছুটা অবাকই হন করিম চাচা। যদিও পরীকে তেমন একটা চিনতে পারেননি তিনি। তবুও পরিচয় না জিজ্ঞেস করে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করেন, কি লো মা, এত রাইতে আমার দুয়ারে? একটা জিনিস লাগবো চাচা। কণ্ঠস্বর পরিচিত মনে হলেও তা নিয়ে প্রশ্ন করেননি তিনি। তবে উনার মতো সাপুরের কাছে এত রাতে মানুষ কি কারণে আসতে পারে তা তিনি বেশ ভালো করেই জানেন। তাই তো সোজা জিজ্ঞেস করলেন, কি করবা তুমি ওই জিনিস দিয়া? এক পাপিষ্ঠরে তার পাপের শাস্তি দিমু। প্রথমে করিম চাচা সেই কাঙ্ক্ষিত জিনিসটি পরীকে দিতে না চাইলেও পরী যখন বলল, টাকা বাড়ায় দিমু চাচা, তাও আমারে খালি হাতে ফিরায় দিও না। খোদার কসম আমি কোনো ভালো মানুষরে মারতে এই জিনিস ব্যবহার করমু না। পরীর চোখে মুখে হয়তো করিম চাচা তার ভেতরের সত্যকে দেখতে পেয়েছে। সেজন্যেই ঘরের ভেতর থেকে কাচের শিশি এনে পরীর সামনে ধরে বলল, নাগিনীর বিষ একবার শরীরে ঢুকলে জান নিয়ে আর ফিরতে পারবো না কেউ। প্রথমে শরীর গরম হইব, তারপর কিছু সময়ের মধ্যে তা হইয়া যাইব ঠান্ডা। আর একবার শরীর ঠান্ডা হওয়া মানেই সোজা মরণ। পরী সেদিন চুপিসারে 1500 টাকা দিয়ে সেই বিষের শিশি বয়স্ক করিম চাচার থেকে কিনে এনেছিল। আজ সেই বিষই হবে তার অস্ত্র। এর পরিণাম যে খুব একটা ভালো হবে না তা পরী জানে। কিন্তু সেই পরিণাম যতই ভয়ঙ্কর হোক না কেন পরী তা নিয়ে এইটুকুনিও ভাবছে না এখন। এখন তার মূল লক্ষ্য আশকে জানে মেরে ফেলা। ব্যাগ খুঁজে একটা সিরিঞ্জও বের করল পরী। তারপর সিরিঞ্জে সেই বিষ ভরে আস্তে ধীরে এগিয়ে গেল আশের কাছে। পরীর হাত মৃদু বেগে কাঁপছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বুকের ভেতর কেমন ধুকপুক করছে। তবুও চোখে রয়েছে তার প্রতিশোধের নেশা। কিন্তু দেরি করলে একদমই চলবে না। কারণ পরী জানে আশের নেশার ঘোর কেটে গেলে সে আশের সঙ্গে পেরে উঠব না। যতই হোক সে একজন মেয়ে আর আশ ছেলে। একটা মেয়ের শক্তি কখনোই পুরুষের গায়ের জোরের সামনে সহজে জিতে উঠতে পারে না। পরী একদম আশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। একবার আশের মুখপানে তাকিয়ে আবার সিরিঞ্জের দিকে তাকিয়ে ভাবছে, এত সহজ মৃত্যু কি কাম্য তার জন্যে? তাকে তো আরো ভয়ানক মৃত্যু দেওয়া উচিত ছিল। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর কাপা কাপা হাত এগিয়ে নিয়ে গেল আশের দিকে। হাত দুটো যেন আগের থেকেও অনেক তীব্র মাত্রায় কাঁপছে। পরীর নিজের উপর রাগ হলো। মনে মনে নিজেকে ধমকে বলল, এই সাহস নিয়ে তুই প্রতিশোধের খেলায় নেমেছিস, তোর ধর্ষককে মারতে তোরই হাত কাঁপছে? ধিক্কার জানাই তোকে পরী। তারপর লম্বা এক শ্বাস টেনে নিজের মনোবল বাড়িয়ে সিরিঞ্জের সূচ এগিয়ে নিয়ে যায় আশের বাহুর দিকে। সিরিঞ্জের ভেতরে স্পষ্ট ঘোলাটে বাদামি রঙের তরল বিষ দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে সূচের ডগায় চলে আসে। পরী আর সময় অপচয় না করে সূচ ঢুকিয়ে দেয় আশের শরীরে। আশ নেশার ঘোরে থাকার পরেও সূচের আঘাতে অস্পষ্ট আর্তনাদ করে ওঠে। একসময় পুরো বিষ আশের শরীরে প্রবেশ করিয়ে দেয় পরী। সূচ আশের শরীর থেকে বের করে অদ্ভুতভাবে হাসে সে। নেশার ঘোরেই আশ হঠাৎ ছটফট করতে থাকে, কাতরাতে থাকে মৃত্যুর যন্ত্রণায়। পরীর আনন্দিত হয় তা দেখে। ঠিক এভাবেই তো সেদিন রাতে কাতরেছিল সে। বলতে গেলে এর থেকে বেশি কষ্ট সে সহ্য করেছে। তার দেহটা বেঁচে ফিরলেও সেদিন রাতে তার আত্মার মৃত্যু ঘটেছে। আশের মৃত্যুর যন্ত্রণায় ছটফট করার দৃশ্য পরী মন ভরে দেখল। আজ তার প্রচুর আনন্দ হচ্ছে, যেন ঈদ লেগেছে মনে। অন্যদিকে আশ একসময় চোখ মেলে তাকায়। পরীর হাতে সিরিঞ্জ দেখে বুঝতে পারে পরী কিছু একটা করেছে। সঙ্গে এও বুঝতে পারে সে জীবনের অন্তিম সময়ে চলে এসেছে। হয়তো কিছু বলার চেষ্টা করে সে, কিন্তু বিষের যন্ত্রণায় ও নেশার ঘোরে কিছু বলতে পারে না। একসময় চোখ বন্ধ হয়ে আসে তার। বন্ধ হয়ে যায় তার শরীরের নড়াচড়া ও শ্বাস প্রশ্বাস। পরী আশের নাকের কাছে আঙুল নিয়ে পরীক্ষা করে এখনো শ্বাস আছে কিনা। যখন নিশ্চিত হলো আশ আর নিঃশ্বাস ফেলছে না, তখন কেমন প্রশান্তিতে ভরে গেল মন। চোখে দেখা মিলল অশ্রুকণার। হয়তো জয় ও আনন্দ দুটোর কারণই এই অশ্রু। এখন অপেক্ষা ভোরের আলো ফোটার। তারপরই সে চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কখনো আর পা রাখবে না এই বাড়ির আঙ্গিনায়। পরী দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে নিল। তারপর কি একটা ভেবে যেন 7 নম্বরে ছোট্ট একটা টেক্সট লিখে পাঠালো।
যেখানে লিখা ছিল, আমার শিকার আমি করে নিয়েছি। প্রত্যুত্তরে ওপাশ থেকে এসেছিল, 4:30-র দিকে আমি খান বাড়ির পেছনের দিকে তোর জন্য অটো নিয়ে অপেক্ষা করব। পরি জবাবে আর কিছু বলে না। তবে সেদিন রাতের কথা মনে পড়ে যায় যেদিন সাপুরের থেকে বিষ কিনে এনেছিল সে। সেদিন রাতে বাড়ির ফেরার পথে না চাইতেও সাদের সঙ্গে দেখা হয়ে যায় তার। ফলস্বরূপ সাদকে জানাতে হয় তার সম্পূর্ণ পরিকল্পনার কথা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ি। ঘড়ির কাঁটা টিকটক করে জানিয়ে দিচ্ছে এখন রাত 2:18। আরও অনেকটা সময় এই মৃতদেহের সঙ্গে রাত কাটাতে হবে তাকে। আশের দেহ ধীরে ধীরে রং বদলাচ্ছে। হালকা হলুদাভ থেকে হয়ে যাচ্ছে নীল বর্ণের। আর কি পরিবর্তন তার দেহে ঘটেছে তা দেখার বিন্দুমাত্র ইচ্ছে পরির মাঝে নেই। সেজন্য সে সোজা বেকনিতে চলে গেল। তারপর আটকে দিল বেলকনির দরজা। ভয়ানক এক রাতের সমাপ্তি ঘটল। দুরু দুরু করে কাঁপছে পরির বুক। একটা মানুষকে হত্যা করা কম কথা নয়, আবার সেই মানুষটার লাশের সঙ্গেই পুরো একটা রাত কাটানো এ যে আরো কঠিন কথা। পরি মোবাইলে সময় দেখে নিল। 4:06। পরি লম্বা এক শ্বাস টেনে বুক ভরে নিল। জোরপূর্বক নিজের মাঝে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে ঘরের দরজা খুলে আশের মৃতদেহের দিকে না তাকিয়েই নিজের ব্যাগ নিয়ে সোজা হেঁটে গেল বের হওয়ার দরজার দিকে। এবারও নিঃশব্দে দরজা খুলল সে। বড় এক ঢোক গিয়ে ঘরের বাইরে পা রাখল। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। তারপর বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে চলল বাড়ির পেছনের দরজার দিকে। কারণ সামনের দিক দিয়ে গেলে দারোয়ানের সম্মুখীন হতে হবে তাকে। সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের সামনে দিয়ে বাড়ির পেছনের সদর দরজার দিকে যেতে নিলেই পরি বুঝতে পারে রান্নাঘরে কেউ একজন আছে। এবং দুর্ভাগ্যবশত সে পরীকে দেখে ফেলে পরি তাকে দেখার আগেই। মূলত ফাতিহাই সেই কেউ একজন। এসেছিল পানি নিতে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর প্রচুর পানির পিপাসা পায় তার। কিন্তু ঘরে এক ফোঁটাও পানি ছিল না। তাই নিচে এসেছিল জগ ভরে পানি নিয়ে যেতে। ফাতিহা পরির হাতে ব্যাগ দেখে পরির দিকে এগিয়ে আসে। সন্দিহান কণ্ঠে পরীকে জিজ্ঞেস করে, ব্যাগ নিয়ে পেছনের দরজার দিকে যাচ্ছ কেন? পরীর অবস্থা তখন চুরি ধরা পড়ে যাওয়ার মতো। ভয় তার মস্তিষ্কে কোনো বাক্য সে খুঁজে পাচ্ছে না। হয়তো একটা লাশের সঙ্গে রাত কাটানোর ফল এটা। খানিক সময় পর পরী কোনো রকমে তোতলিয়ে বলে, আসলে ভাবি এমনি একটু এদিকটায় যাচ্ছিলাম। ব্যাগ হাতে নিয়ে পরী চুপ হয়ে যায়। তা দেখে ফাতিহা কিছুক্ষণ পরীকে পর্যবেক্ষণ করে বলে, বাড়িতে যাচ্ছ? কেন যেন পরী মাথা নাড়িয়ে সম্মতি সূচক জানান দেয়। কেন যেন ফাতিহাকে এই বাড়ির বাকি সবার মতো মনে হয় না তার কাছে। পালিয়ে? এবারও পরী সম্মতিসূচক মাথা নাড়ায়। তা দেখে ফাতিহা পানির জগ রান্না ঘরে রেখে এসে বলে, চলো আমার সাথে। আমি তোমায় সাহায্য করছি। পরী চুপচাপ ফাতিহাকে অনুসরণ করতে থাকলো। চলতে থাকলো তার পিছু পিছু। আর ফাতিহা সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে চলেছে। কারণ এই মুহূর্তে কেউ দুজনকে এভাবে দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যাবে। ফাতিহা পরীকে পালাতে সাহায্য করছে, কেউ জানতে পারলে পরীর সাথে সাথে ফাতিহাকেও এর শাস্তি ভোগ করতে হবে। তবে কেন যেন নিজের ভাগ্যের মতো পরী মেয়েটার ভাগ্যের পরিণয় এক হতে দেখার ইচ্ছে যাচ্ছে না তার মনে। ফাতিহা মনে প্রাণে চায় তার মতো ভাগ্য আর কারো না হোক। তার মতো আর কেউ এই জাহান্নামে না থাকুক, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার অপরাধ হতে দেখতে হয়। আর তারপর দেখেও সবকিছু না দেখার ভান করে থাকতে হয় ফাতিহা ক্লান্ত এসব নাটক করতে করতে। ফাতিহা ও পরী এখন দাঁড়িয়ে আছে বাড়ির পেছনের দরজার সামনে। ফাতিহা আরও একবার চারপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিশ্চিত হয়ে নিল তাদেরকে কেউ দেখছে কিনা। যখন পুরোপুরি নিশ্চিত হলো তাদেরকে কেউই দেখছে না, তখন নিঃশব্দে দরজা খুলে দিল ফাতিহা। পরীর কাঁধে হাত রেখে পরীকে দরজা দিয়ে বেরোতে সাহায্য করল। কিন্তু ফাতিহা বাড়ির বাইরে পা রাখল না। পরী কৃতজ্ঞতা প্রকাশ করতে ফাতিহাকে ছোট্ট করে বলল, ধন্যবাদ ভাবি। ফাতিহা এর জবাবে কিছু বলল না। তবে ভীত নয়নে আশেপাশে দেখে পরীর চোখে চোখ রেখে বলল, নিজের ভালো বুঝেছ, এটাই অনেক। আর কখনো এই জাহান্নামে পা ফেলো না। পরী মৃদু হেসে ফাতিহাকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের গেটের দিকে যেতে থাকে। সেখানে একজন দারোয়ান বসে বসে ঝিমুচ্ছিলেন। তাই পরী চেয়েছিল দারোয়ানকে কোনোভাবে বুঝতে না দিয়ে চুপিসারে সে বেরিয়ে যাবে। কিন্তু গেটে বড় এক তালা ঝুলছিল। সেজন্য পরী বাধ্য হলো উনাকে ডেকে তুলতে। এত ভোরে কারো ডাক শুনে হকচকিয়ে উঠে দারোয়ান। নিজের সামনে পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাকই হয় বটে। মেকি হেসে জিজ্ঞেস করে, আম্মা আপনি? গেট খুলেন চাচা, বাইরে যাব। কিন্তু দারোয়ান খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। গেট খুলবেন নাকি খুলবেন না তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। আপনি গেট খুলবেন নাকি বাড়ির কর্তাকে ডেকে আনব? পরীর কণ্ঠে ছিল এক অন্য রকম তেজ, যা থেকে বোঝার জো নেই যে পরী মিথ্যে বলছে। চোখ দুটোতে যেন সত্যের আভা ছড়িয়ে ছিটিয়ে ছিল।
দারোয়ান কিছু বলার চেষ্টা করল না। পরে যদি কর্তাকে সত্যি সত্যি ডেকে আনে তখন আবার তার জন্য বিপদ। তাই সেও আর কথা না বাড়িয়ে খুলে দেয় গেটের তালা। বাড়ির আঙ্গিনা থেকে বের হয়ে কিছুটা দূর এগোতেই অটোর দেখা মিলল। অটোর সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সাদ। পরি এগিয়ে গেল সাদের দিকে। পরীকে দেখতে পেয়ে যেন সাদ খানিকটা স্বস্তি পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে পরীর হাত থেকে তার ব্যাগ নিয়ে অটোতে রাখতে রাখতে বলল, দ্রুত উঠে বসো। তুমি কিন্তু না আসলেও পারতে। পরীর এমন কথা শুনে পরীর দিকে তাকালো সাদ। তারপর শান্ত স্বরে বলল, এসেই যখন পড়েছি তখন আর কথা না বাড়িয়ে অটোতে উঠে বসো। বাড়ি ফেরার পথে পুরোটা সময় নীরবে থেকে ভেবেছি পরী। নিজেকে কেমন যেন অনুভূতিহীন মনে হচ্ছে। একটা মানুষকে যে খুন করে এসেছে তাতে তার বিন্দুমাত্র আবেগ অনুভূতি কাজ করছে না। মনে হচ্ছে সব নিত্যদিনের মতোই স্বাভাবিক আছে। তবে হ্যাঁ, আশকে ভয়ঙ্কর মৃত্যু দিতে না পারার আফসোস তার মাঝে আছে। পরী বাড়ি ফিরে দেখল লাল মিয়া এবং শিউলি তার জন্য ঘরের ফটকের ধারে বসে অপেক্ষা করছেন। হয়তো সাদ জানিয়েছে পরীর আসার কথা। পরীকে দেখেই তিনি আর শিউলি দ্রুত পায়ে হেঁটে এলেন পরীর কাছে। প্রফুল্ল হয়ে শুধালেন, ওই জানোয়ারটা মরছে তো মা? পরী বিরস হেসে সম্মতিসূচক মাথা নাড়াল। লাল মিয়া শিউলিকে তারা দেখিয়ে বললেন, দ্রুত খাওন দেও আমার মাইয়ারে। তারপর আবার পরীর দিকে তাকিয়ে বললেন, জামা হাত মুখ ধুইয়া খাইতে বয়। সকালবেলা আশের মা আশের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আর চোখে একবার আশের ঘরের দিকে তাকালেন। দেখলেন বাইরে দিয়ে দরজার ছিটকিনি লাগানো। তিনি কিছুটা ভাবুক হলেন। সকাল থেকে তো ওই মেয়েটাকে তিনি বাইরে কোথাও দেখেননি, আবার ঘরের দরজাও বাইরে থেকে ছিটকিনি লাগানো, তাহলে মেয়েটা গেল কোথায়? আশের মা গেলেন কাজের মেয়ে শম্পার কাছে। গিয়ে শুধালেন, ওই নতুন মেয়েটা কোথায় রে? কার কথা কইতাছেন খালাম্মা? পরী ভাবিজানের কথা। আশের মা শম্পার কথায় অসন্তোষ প্রকাশ করে ব্যঙ্গ করে বললেন, ভাবিজান তা কোথায় তোর সেই ভাবিজান? জানি না তো খালাম্মা, সকাল থেইকা দেখি নাই। আশের মা আর কিছু বললেন না। তবে খাবার খাওয়ার সময় আশের খোঁজ করলেন। অদ্ভুতভাবে আশ ও পরী দুজনেই আজ খাবার টেবিলে অনুপস্থিত। তিনি এবার ফাতিহার দিকে প্রশ্ন ছুড়লেন, আশ আর পরী মেয়েটা কোথায় ফাতিহা? এ প্রশ্নে ফাতিহা ভীত হল। তিনি হঠাৎ তার কাছে পরীর খোঁজ করছেন কেন? তবে কি তিনি পরীকে সাহায্য করার সময় সবটা দেখে ফেলেছেন? কিন্তু পরমুহূর্তেই ফাতিহার আবার মনে হলো তখন যদি তিনি সবটা দেখতেন তবে তখনই ফাতিহাকে প্রশ্ন করতেন। তা না করে এত সময় পর পরীর কথা জিজ্ঞেস করতেন না। হয়তো সকাল থেকে দেখেননি বলেই জিজ্ঞেস করেছেন। এদিকে ফাতিহাকে চুপ থাকতে দেখে তিনি আবার জিজ্ঞেস করলেন। এবার জবাবে ফাতিহা ভীত স্বরে বলল, আমি জানি না ছোট মা। আশের মা আর কিছু বললেন না। চুপচাপ খেতে থাকলেন। দুপুর 2টোর দিকে হঠাৎ সারোয়ার খান নিউজে দেখতে পান আশের অপকর্ম নিয়ে নিউজ বলা হচ্ছে। শুধু আশ নয়, রিজভী, সারোয়ার খান, সাফওয়ান খান, সবাইকে নিয়েই এই নিউজ। এমনকি কয়েক বছর আগে তিনি রিজভীর অপকর্ম ঢাকতে এক পরিবারকে সপরিবারে হত্যা করেছিলেন, সেসবও দেখানো হচ্ছে। তিনি আতঙ্কিত হলেন। এসব প্রমাণ সাংবাদিকদের হাতে পড়ল কি করে তিনি বুঝে উঠতে পারলেন না। সম্পূর্ণ সংবাদ না দেখেই টিভি বন্ধ করে তিনি দ্রুত সাফওয়ান খানের কাছে গেলেন। দেখলেন সাফওয়ান খান অস্থিরচিত্তে পায়চারি করছেন। ভাইজান, নিউজ দেখেছেন? এসব কিছু ওই মেয়েটার কাজ। ক্ষুব্ধ কণ্ঠে বলে পাশ থেকে পানির জগ ফ্লোরে নিক্ষেপ করলেন সাফওয়ান খান। তৎক্ষণাৎ তা চূর্ণবিচূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। কিন্তু ওই মেয়েটা এত সব প্রমাণ জোগাড় করল কি করে? চিন্তিত হয়ে প্রশ্ন করলেন সারোয়ার খান। সাফওয়ান খান কিছু না বলে ঘরের মধ্যেই পায়চারি করতে থাকলেন। কিভাবে সবটা সামাল দিবেন তাই মূলত ভাবছেন। সে মুহূর্তে হঠাৎ কারো চিৎকারের স্বর উনাদের কানে ভেসে আসে। একে অপরের দিকে তাকিয়ে দ্রুত ঘর থেকে বের হন কি হয়েছে তা জানতে। ঘর থেকে বেরিয়ে দেখলেন শম্পা দৌড়ে আশের ঘর থেকে বের হয়েছে, তারপর সারোয়ার খান ও সাফওয়ান খানকে দেখে উনাদের দিকেই দৌড়ে আসছে। শম্পা কাছাকাছি এলে সারোয়ার খান কপাল কুঁচকে বিরক্তির স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন এভাবে? আশ ভাইজানের কি জানি হইছে? ভীত স্বরে হাঁপাতে হাঁপাতে বলল শম্পা। সারোয়ার খান ও সাফওয়ান খান দ্রুত আশের ঘরে গেলেন। দেখলেন আশ নিজ খাটে শুয়ে আছে। কাছাকাছি গেলে বুঝতে পারেন মুখের কোণে সাদা ফেনা জমে আছে ও ঠোঁট কেমন কালো হয়ে আছে তার। আর শরীর যেন হালকা নীলচে বর্ণ ধারণ করে আছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার ভয়ে দুজনের মনেই ভীতি সৃষ্টি করে। নিজেদের ধারণা সত্যি কি মিথ্যে তা জানতে সাফওয়ান খান নার্ভ চেক করেন আশের। বুঝতে পারেন আশের শরীর একদম হিমশীতল হয়ে শক্ত হয়ে আছে। সাফওয়ান খান 2 পা পিছিয়ে গেলেন। সারোয়ার খান অতি আশা নিয়ে তাকিয়ে রইলেন সাফওয়ান খানের দিকে। কিন্তু তিনি উনাকে আশাহত করে বললেন, আশ আর বেঁচে নেই। দরজার বাহির থেকে আশের মা কথা শুনলেন। চিৎকার দিয়ে সেখানে বসেই বিলাপ করে কাঁদতে থাকলেন তিনি।
একসময় গালমন্দ করতে থাকলেন পরীকে। বলতে লাগলেন, ওই কাল নাগিনী আমার ছেলেটাকে মেরে পালিয়েছে। ওর মৃত্যু দেখতে চাই আমি। সারোয়ার খানের চোখের কোণেও দেখা মিলল অশ্রুকণার। চুপ করে নীরবে কাঁদতে থাকলেন তিনি। তা দেখে সাফওয়ান খান উনার কাঁধে হাত রেখে বললেন, নিজেকে সামলা। সেদিন বিকেলেই খান বাড়িতে ইন্সপেক্টর ঈশান আহমেদ আসেন। উনাকে দেখে সবাই বেশ অবাকই হন, কিন্তু পরমুহূর্তেই আবার ভাবেন হয়তো আশের মৃত্যুর খবর পেয়ে তার তদন্ত করতে এসেছেন। কিন্তু ঈশান আহমেদ সবার চিন্তাভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে সাথে আসা কনস্টেবলকে নির্দেশ দেন সারোয়ার খান, সাফওয়ান খান ও রিজভিকে হ্যান্ডকাফ পরানোর জন্যে। সাফওয়ান খান ও সারোয়ার খান ক্ষিপ্ত হন, জানতে চান কি অপরাধে উনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। প্রত্যুত্তরে ঈশান আহমেদ উচ্চস্বরে হাসতে থাকেন। তারপর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করতে করতে বলেন, ছেলের শোকে হয়তো বাহিরের সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন আপনারা, তাই তো এত বড় খবর এখন অবধি আপনাদের কানে পৌঁছায়নি। তারপর মোবাইল ফোনে একটা ভিডিও প্লে করে দেখালেন তিনি, যেখানে দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে পরীর হয়ে। এমনকি তাদের কাছে সব প্রমাণও আছে। ঈশান আহমেদ এবার ভিডিও বন্ধ করে বললেন, শুধু তাই নয়, বহু বছর আগে এই বাড়ির বড় ছেলে রিজভি যখন এই একই ঘটনা ঘটিয়েছিল তখন আপনি ছেলের অপকর্ম ঢাকতে মেয়েকে সপরিবারে গুম করে দিয়েছিলেন, সেসবের প্রমাণও আমাদের হাতে আছে। এছাড়াও আপনাদের অনেক অনেক অপকর্মের প্রমাণ পেয়েছি আমরা, তাই আপনাদের অ্যারেস্ট না করলে আমাদের উপর চাপ আসবে। সাফওয়ান খান রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে ফেললেন। তা দেখে ঈশান আহমেদ হেসে বললেন, আপনার সামনে আর কোনো রাস্তা খোলা নেই মিস্টার সাফওয়ান খান, এবার আপনার সব রাস্তা বন্ধ। অপরদিকে পরী বসে আছে পুকুর ঘাটে, সঙ্গে সাদও আছে। অনেকক্ষণ ধরেই পরীকে কিছু কথা বলতে চাইছে সে, কিন্তু কেন যেন বলতে পারছে না। পরী হয়তো বুঝতে পারল সে কথা, তাই সুধাল, কিছু বলবে? ঈশান স্যার তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তুই খুশি তো? অনেক বেশি, বলে পুকুরের পানিতে দৃষ্টি নিক্ষেপ করল পরী। সাদ বড় এক ঢোক গিলে নিজেকে সামলাল। খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করল, আমাকে বিয়ে করবি পরী? পরী বিষাদ হেসে জবাব দিল, বিয়ের সুখ আমার কপালে নেই। কেন নিজেকে বঞ্চিত করছিস সেই সুখ থেকে? তুই একবার হ্যাঁ বল, দেখবি পৃথিবীর সব সুখ এনে দিব তোকে। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কি যাচ্ছে আমার ভেতর দিয়ে। তুমি প্লিজ আর এসব বলো না আমায়, তাহলে হয়তো তোমার থেকে দূরে থাকতে বাধ্য হব আমি। বলে সেখান থেকে উঠে ঘরের দিকে চলে গেল পরী। আর সাদ সেখানেই বসে রইল। আকাশপানে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলল, পরীর ভাগ্যের সঙ্গে আমার ভাগ্য জুড়ে দাও প্লিজ, তুমি চাইলেই তো সব সম্ভব। তারপর পরীর যাওয়ার পানে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার সব মোনাজাতে থাকিস তুই, আমিও দেখব আমার ভালোবাসা কি করে দূরে ঠেলে দিস। আমার ভালোবাসা সত্যি হলে রব তোকে আমার করে দিবেই দিবে। অন্যদিকে পরী ঘরে যেতে যেতে ভাবতে থাকলো নিজের জীবন নিয়ে। জীবনটা কেমন বিষাক্ত লাগে তার কাছে, কিছুতেই যেন স্বস্তি পায় না। লোকসমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলেই যেন শান্তি। ঘরে ফিরে ফেসবুকে লগইন করল পরী। আজ অনেক দিন পর ফেসবুকে লগইন করেছে সে। ফলস্বরূপ জমা হয়ে আছে অনেক অনেক মেসেজ ও নোটিফিকেশন। পরী সেসব দেখল না, আর না দেখার ইচ্ছে জাগল। সে সোজা লাইভ অপশনে গিয়ে ক্লিক করল। আমি পরী, ধর্ষিতা পরী, যে কিনা তার ধর্ষককে বিয়ে করেছিল তাকে মৃত্যু উপহার দিতে, এবং আমি সফলও হয়েছি। তাকে মৃত্যু উপহার দিয়েছি আমি। বিষাক্ত সাপের বিষ তার শরীরে প্রবেশ করিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। গতকাল রাতেই সে মারা গেছে। আর তাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে আমার কেমন অদ্ভুত এক শান্তি লেগেছে মনে। মনে হয়েছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করেছি। আমার না আজকাল নিজেকে কেমন পাগল পাগল লাগে। আমার পুরো শরীর যেন পচিয়ে দিয়েছে ওই লোকটা। গা থেকে কেমন দুর্গন্ধ পাই আমি। মনে হয় নোংরা নর্দমার কাদা কেউ আমার গায়ে মাখিয়ে রেখেছে। তবে মজার কথা কি জানেন? এই দুর্গন্ধ আমি ছাড়া অন্য কেউ পায় না। থাকুক এসব কথা, যেই কথা বলতে লাইভে আসা। আমি নিজ হাতে আমার ধর্ষককে শাস্তি দিয়েছি। কারণ আমাদের দেশের ধর্ষকদের কি বিচার হয় আপনারা দেখেছেন? আমি তো দেখিনি। ধরুন বিচার হলো, জেল হলো, কিন্তু কতদিনের? যদি লোকটার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা করতাম তাহলে কিছুদিন পরেই এই লোকটা বাবার টাকার জোরে বাইরে বেরিয়ে আসতো। আর তা আমাকে মুখ বুঝে সহ্য করতে হতো, যা আমি একদমই চাইনি। তাই তো তাকে মৃত্যু দিয়েছি। এখন আমার বিচার আমি আপনাদের হাতে তুলে দিলাম। একজন ধর্ষককে খুন করার অপরাধে আপনারা আমায় যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নিব। ধন্যবাদ, বলে লাইভ শেষ করে পরী।